আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব বাংলাদেশের নদ নদী থেকে শুরু করে পাহাড় পর্বত একেবারে যা কিছু আছে সবকিছু, অর্থাৎ আমাদের ভৌগোলিক বিষয়াবলী থেকে। ফার্স্ট লেকচারে আমরা বাংলাদেশের জাতীয় বিষয়াবলী থেকে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা নদ নদী থেকে বাংলাদেশের শেষ পর্যন্ত পাহাড় পর্বত উপত্যকা এ পর্যন্ত আলোচনা করব। আর আগে বলে দিচ্ছি, আজকের লেকচার থেকে মিনিমাম একটা প্রশ্ন আপনাদের এনটিআরসি এর জন্য কমন, আর দুটো আসতে পারে, দুটো আসার সম্ভাবনা আছে। তবে একটা একেবারে পাবেন, নিশ্চিত থাকতে পারেন যে একটা প্রশ্ন আপনারা কমন পাচ্ছেন আগামী এনটিআরসি এর পরীক্ষা। আর খুব শীঘ্রই আপনাদের সার্কুলারও চলে আসতেছে। প্রত্যাশা করি যে আপনাদের স্বপ্নের চাকরি, আপনাদের সকলের চাওয়া পাওয়ার সবচেয়ে লাক্সারিয়াস একটা চাকরি এনটিআরসি এর খুবই শীঘ্রই সার্কুলার দেবে, এবং এটাতে আপনারা আশা করা যায় যে আগামী 1 বছর, এখন থেকে 1 বছরের মধ্যে নিয়োগটা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তাহলে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব বাংলাদেশের নদ নদী থেকে। প্রথমে নদ নদী, আমরা এর আগের লেকচারে যেটা আপনাদেরকে শিখিয়েছিলাম সেখান থেকে আহ আপনাদের কিছু জিজ্ঞাসা করব, দেখি দুই একজন পারেন কি না পারেন। তারপরেই মূলত আমি আমার লেকচারে চলে যাব। সো প্রথমে আমি তানিয়া নাসরিনকে আনমিউট করছি। তানিয়া নাসরিন, আপনি আনমিউট করেন, দেখি আপনার মানে কারা কারা পড়েছেন একটু আমি দেখতে চাচ্ছি। হ্যাঁ তানিয়া, আপনি পড়েছেন? হ্যাঁ স্যার, মোটামুটি করেছি। আচ্ছা, গত লেকচার আমি কি পড়িয়েছিলাম এটা একটু বলেন আগে। হ্যাঁ বলবো, তবে স্যার অ্যান্সার দেওয়ার পরে আমাকে 1 মিনিট একটু কথা বলার সুযোগ দিন। 1 মিনিট অনেক সময়, কারণ আচ্ছা, এটাতে তিন। অল্প কিছু সময় একটু সুযোগ দিন। হ্যাঁ বলেন গত আমরা ফার্স্ট থেকে মানে বাংলাদেশ এশিয়ার কোন দিকে অবস্থিত, তারপরে হচ্ছে বাংলাদেশের চার প্রান্ত, তারপর বাংলাদেশের সীমারেখা, কোন কোন দেশের সাথে সীমানা কতটুকু রয়েছে, আচ্ছা, তারপরে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য কত? বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত দৈর্ঘ্য 4156 কিলোমিটার। আচ্ছা, স্বাধীনতা লগ্নে বাংলাদেশের মোট জেলা ছিল কতটি? 19টি। জনপদ পড়িয়েছিলাম। না, জনপদে আমরা এখনো যাইনি। আচ্ছা, ঠিক আছে, জনপদের পর লেকচারে হবে। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? 4টি। জাতীয় প্রতীকের ডিজাইনার কে? কামরুল হাসান। জাতীয় মনোগ্রাম? এন সাহা। জাতীয় সঙ্গীত সংবিধানের কত নং অনুচ্ছেদে বর্ণনা করা আছে? 4-3। 4-3 একের এক অনুচ্ছেদ, এক অনুচ্ছেদে। ঠিক আছে, থ্যাংক ইউ। মোটামুটি আপনি পেরেছেন তো, এইভাবে পড়লে আশা করি ভালো কিছু হবে। আপনারা কি বলতে চাচ্ছিলেন বলেন এবার। আপনি কি বলতে চাচ্ছিলেন, আপনার এক বাজে সময় শেষ। আমি বলতে চাচ্ছি, মানে আমি এর আগে হচ্ছে বিসিএস এর একটা ব্যাচেও ক্লাস করছিলাম তো। যাই হোক, যে কোনো কারণে ওখানে আমি অ্যাপ্লাই করিনি, মানে মাত্র একদিনের জন্য আর কি করার সুযোগ পাইনি। তো এই নিবন্ধনের এই ব্যাচে মানে আর কি শুরু করছি, আমাদের আজকে দিয়ে 6টা লেকচার হচ্ছে। তো মানে প্রায় প্রতিটাতেই আমাদের টেকনিক্যালি কিছু সমস্যা, এই যে আমাদের কমেন্ট গুলো দেখা যাচ্ছে এগুলো বিব্রত করার। কালকে যেই মানে লাস্ট ক্লাসটা হয়েছে, আমরা প্রায় 20 মিনিটের মতো একদম শুনতে পাইনি। আর যখন মিউট করা হচ্ছে তো সবাই তো কথা বলতেইছে। এখন এই যে ভিডিওটা যে দিচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, শুধু বিদ্যাবাড়ি ছাড়া আর কোনো কিছু লেখা নাই। আচ্ছা আচ্ছা, এই মানে বিষয়গুলো আসলে আপনার এই কথাটা আমি হয়তো বা সর্বোচ্চ আপনাকে আমি সমবেদনা জানাতে পারবো। কারণ টেকনিক্যাল সাইডটা একজন দেখে, সার্ভিসটা আরেকজন দেখে, ক্লাসের ব্যাপারটা আরেকজন দেখে। আমাদের কাজ হচ্ছে আমরা শুধু ক্লাস নিয়ে কথা বলি। তারপরে যেহেতু এটা সমস্যা হয়েছিল, আমি এটা নিয়ে অবশ্য অবগত করবো এই আমি বিষয়ে। কথা বলছি তো উনি বলতেছে যে হচ্ছে একটু স্ক্রিনশট দিয়ে পাঠায় দিতে। এখন ওইটা তো ডাউনলোড হয় না বা ইয়ে। আমি বললাম যে এটা কিভাবে পাঠাবো, তো বললাম আপনারা একটু টেকনিক্যালি ওখানে চেক করেন। তো একটু স্যার আর পারলে ওই দেখেন জুমের আমাদের ব্যাপারটা আমি বিষয়। বলি, জুমের ব্যাপারটা, কমেন্টের ব্যাপার শুধু আমাদের হাতে নেই, এটা জুম অথরিটি করে দিয়েছে। সুতরাং এটা নিয়ে আপনাদের কনফিউশনের কোনো কারণ নাই যে আমরা কমেন্ট দেখা যায় কেন। কমেন্ট যদি আমরা হোস্ট করে দিচ্ছি তাহলে কমেন্ট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে, মানে কেউ করতে পারছে না। সুতরাং এটা জুমের কারণ। ওই ব্যাচে এরকম হচ্ছিল না তো স্যার, এই কারণে বলতেছি যে ওকে স্যার, আমার হয়ে গেছে কথা।
সমাধান আমি বলি, সেটা হচ্ছে আপনারা হোস্টকে যদি মেনশন করে কমেন্ট করেন তাহলে এটা প্রাইভেসি থাকবে। অর্থাৎ আমি তখন একাই দেখতে পারবো, আর কেউ দেখতে পারবে না। মানে ট্যাগ করে যদি আপনি করেন, হোস্টকে ট্যাগ করে যদি কমেন্ট করেন আপনার, সেটা আমি অনলি দেখবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের ওয়ালে যে কমেন্টটা যায় ওখানে আপনার একটা অপশন আছে, এটাকে হাইড করা যায়। ওটাতে যদি হাইড করে রাখেন আপনার ওয়ালে আর কমেন্ট যাবে না। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবেন সবাই। ওকে, আর কোনো সমস্যা? ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা লেকচার আগে যাই, তারপরে কথা বলবো। বাংলাদেশের নদ নদী থেকে আমি আপনাদের বলেছিলাম, বাংলাদেশের নদ নদী এবং এইখান থেকে পাহাড় পর্বত দ্বীপ, এইগুলো থেকে 1 নম্বর কমন পাবেন। ওকে, তো 1 নম্বর ঠিক কি কমন পাবেন এটা আমরা একটু দেখাবো, বা কোন জায়গা থেকে বেশি পড়লে আপনাদের জন্য বেটার হবে বা ভালো হবে সেগুলো দাগিয়ে দেবো। ওইগুলো শুধু আপাতত বেশি বেশি করে সবাই পড়ার চেষ্টা করবেন। আমরা যদি প্রথমে আসি, বাংলাদেশের নদ নদী থেকে ঠিক কোনটা প্রশ্ন আসে। এই যে বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? হারুকান্দি, ফরিদপুর। মানে সচরাচর আপনাদের ফরিদপুরটাই অপশন হিসেবে চলে আসে, এই হারুকান্দি আসে না। তারপরে যদি আসে একটু করে নেবেন। নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ফরিদপুরে নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। তারপরে আসেন, বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোন নদীর মধ্যে? অর্থাৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র এই নদীতে মূলত কার্প জাতীয় মাছগুলো কি করে? কার্প জাতীয় মাছগুলো তাদের, বা আমরা যদি বলি যে ডিম দিয়ে থাকেন। কি মাছ? কার্প জাতীয় মাছগুলো ডিম দিয়ে থাকেন। সো এই জায়গাটায় আমরা যেটা বলবো যে কার্প জাতীয় মাছ যেগুলো, যেমন আমরা বিভিন্ন ধরনের দিঘিতে বা পুকুরে যে সকল মাছ আমরা চাষাবাদ করে থাকি, এই চাষাবাদ করার যে মাছগুলো আছে এই মাছগুলোই যেগুলো নদীতে বসবাস করে এবং নদীতে থাকে, এই নদীতে থাকা মাছগুলোই কি করে? এই জায়গাতে ডিম দিয়ে থাকে। এই হালদা নদীতে ডিম দেওয়ার ক্ষেত্রে এখানে একটা মানে রহস্যময় কারণ আছে। এটা হয়তো আপনারা অনেকে জানেন না। আচ্ছা, বাংলাদেশের আয়তন নিয়ে আপনি এত পড়েছেন কেন? আমি তো বলেছি যে যদি 90তম থাকে 90তম দিবেন, 94তম থাকলে 94তম দিবেন। এটা তো সেদিনে বলে দিছি, এটা নিয়ে এত মাথা ঘামানোর তো কোনো কারণ নেই। আর এটা তো পরীক্ষা আসার মতো এমন কোনো প্রশ্ন না। এখন কোথায় কি বলছে, কোথায় কি বলবে, এটা নিয়ে তো কথা বলা দরকার হয় না আমার মনে হয়। আমি সেদিন বলে দিয়েছি বাংলাদেশের আয়তন যদি 90তম দেওয়া থাকে অবশ্যই সেখানে 94 থাকবে না। 90, 89, 91, 92 সর্বোচ্চ। তারপর যদি 94 থাকে তাহলে অবশ্যই সেখানে 90 থাকবে না। এটা বলে দিয়েছি। যদি 90 থাকে 90 দেবেন, 94 থাকলে 94। ব্যাপারটা নিয়ে যেহেতু কন্ট্রাডিকশন, সুতরাং দুটোকে একসাথে দেওয়া দিবে না। ক্লিয়ার? তো এখানে এই হালদা নদীর ব্যাপারটা যেটা বলেছিলাম যে কার্প জাতীয় মাছ এখানে ডিম দেয়, এই ডিম দেওয়ার একটা রহস্যময় কারণ আছে। রহস্যময় কারণ যদি আমি বলি, বছরের একটা নির্দিষ্ট সময় কার্প জাতীয় মাছগুলো অপেক্ষা করতে থাকে। ঠিক আছে, কার্প জাতীয় মাছগুলো বছরের একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করে। এই অপেক্ষা করার সময় যেটা হয়, যখন পাহাড়ে এবং মানে পাহাড় থেকে যে ঝর্ণা, ঝর্ণা থেকে কিন্তু নিচেই হচ্ছে হালদা নদী। পাহাড়ে যখন ঝড় হবে এই সময় পাহাড়ের ঝড়ে পাহাড়ের যে ঝর্ণার পানি আছে এটা যখন ঘোলাটে আকার ধারণ করে নদীতে পড়ে, ঠিক ওই সময় এই মাছগুলো সেখানে গিয়ে ডিম দেয়। অন্যথায় সেখানে কিন্তু ডিম দেয় না। এখানে আরো একটা বড় কারণ হচ্ছে, যদি এক বছর ওই বছর যদি কোনোভাবে ঝর্ণা না আসে, সরি ওই বছর যদি কোনোভাবে ঝড় না আসে, ঝড় যদি না আসে সেক্ষেত্রেও বলা আছে যে ওই মাছগুলো তখন ওই জায়গায় যায় এবং নিজে নিজেই মারা যায়, বাট ডিম দেয় না। ক্লিয়ার? অর্থাৎ এমন একটা জায়গাতে তারা ডিম দিতে যায় যেখানে মাস্ট বি, প্রথমত বলা আছে পাহাড়ে ঝড় হয়, পাহাড়ে ঝড় হতে হবে। এটা আপনার পড়াশোনার বাইরে আর কি, অন্য একটা নলেজ। পাহাড়ে ঝড় হতে হবে, ঝড়ের পানিতে যখন পাহাড়ের পানি নিচে নেমে এসে পানিগুলোকে ঘোলাটে করবে, এই ঘোলাটে পানিতে গিয়ে তখন মাছরা ডিম দেয়। এখানে যদি কোনো মানুষের উপস্থিতি, অন্য কোনো জীবজন্তুর উপস্থিতিও পায় তারপরও তারা মাছ দেয় না, মানে ডিম দেয় না। এবং ডিম না দিয়ে সেখানে তারা নিজেরা মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ পর্যন্ত ডিম সহ মারা যায়, বাট এরপরও তারা ডিম দেয় না। হ্যাঁ, সো এই জায়গাটা বলা হয়ে থাকে যে এই হালদা নদী কেন এত গুরুত্বপূর্ণ, ওখানে প্রাকৃতিক ভাবে মাছেরা ডিম দিয়ে আসে। এটা অন্যভাবে কৃত্রিম ভাবে বা অন্যান্য ভাবে কোনোভাবে না, প্রাকৃতিক ভাবে মাছরা সেখানে যায়। সো ওটার এই জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি আপনাদেরকে জাস্ট একটু শোনাই দিলাম। এগুলো হয়তো অন্য কোথাও পাবেন কিনা না পাবেন আলাদা। এরপর আসেন, নদী শিখস্তি কাকে বলা হয়? নদী শিখস্তি বলতে আমরা সবাই জানি যে বাংলাদেশ নদীমাতৃক দেশ। এই দেশের আনাচে কানাচে প্রায় বলা হয়ে থাকে, এখন এখন তো বলতেছে 1300-র মতো নদী আছে।
সো আগে আমরা জানতাম 1008টি নদী এখন পর্যন্ত বিদ্যমান বলা আছে। সাম্প্রতিক সময় 1300-র মতো নদীর কথা বলা আছে। তবে যদি এটা নদী গবেষণা থেকে বলা হয়ে থাকে সেটা আলাদা জিনিস, কিন্তু হুটহাট করে কেউ বললো আর হলো এমন না, এটা মাথায় রাখতে হবে। তো এই যে নদীগুলো আছে, নদীতে আমরা সর্বসময় দেখি যে বেশ কিছু নদী প্রচন্ড লেভেলের ভাঙন আছে। যেমন সবচেয়ে বেশি ভাঙে কোনটা? পদ্মা। সবচেয়ে বেশি ভাঙে পদ্মা নদী। এরপরে কোনটা ভাঙে? ব্রহ্মপুত্র। তারপর যমুনা নদী ভাঙে। এরকম বেশ কিছু নদী আছে, এদের ভাঙনের জন্য মোটামুটি ভাবে মানুষ সর্বশান্ত হয়ে যায়। সো ওই যে যারা নদীতে যারা বিলীন হয়ে যাচ্ছে, নদীর নদীর যে বাড়িঘর যাদের থাকে, বাড়িঘর গুলো বিলীন হয়ে গেলে তাদেরকে বলা হয় নদী শিকস্তি। এখানে মনে রাখার জন্য সহজ একটা টেকনিক আছে, দেখেন শিকস্তির সাথে সর্বশান্ত দুটোতে কি আছে? স আছে। দুটোতেই স আছে, শিকস্তি সর্বশান্ত। এজন্য সহজে এটাকে মনে রাখা যায়, নদী শিকস্তি হচ্ছে সর্বশান্ত। নদীতে যারা হারিয়ে ফেলে সবকিছু, তাদেরকে নদী শিকস্তি বলা হয়ে থাকে। নদী পায়স্থী হচ্ছে যারা মোটামুটি ওই যে সর্বশান্ত হারানোর পরে মাটিগুলো তো কি করা হয়, নদী যে সকল মাটি বয়ে নিয়ে যায়, এগুলো কিন্তু তারা নিয়ে যায় না, হয়তো অল্প সংখ্যক মাটি নিয়ে যায়, বাট আরেক জায়গায় গিয়ে সেগুলো কি হয়, এক জায়গায় হয়। ওই এক জায়গায় গিয়ে আবার সেখানে দেখা যায় 1 বছর 2 বছর 3 বছরের মধ্যে আবার নতুন করে একটা চর জাগে। এই যাদের জমি সেখানে চর হলো, তারাই আবার ওই জমিতে গিয়ে চাষাবাদ করে। এটাকে বলা হয় নদী পয়স্থী। অর্থাৎ যারা শিকস্তি হলো, তারা এবার নতুন চরে গিয়ে যখন ফসল ফলাবে, তাদেরকে বলা হবে নদী পয়স্থী। এই দুটা জিনিস খুবই পরীক্ষা আসে, সো গুরুত্বের সহিত দেখতে হবে। এরপর আমরা যদি আসি চাঁদপুরের নদী, এটা দরকার নেই। উৎপত্তি স্থলে মেঘনার নাম, এটা আমি 4টা নদীর নামে আপনাদেরকে সুন্দর করে এখানে লিখে দেবো, যে নদীর পুরাতন নাম, পুরাতন এবং বর্তমান নাম আপনারা সবাই লিখে নেন। পুরাতন, বর্তমান নাম। প্রথমে আসেন পুরাতন নাম বরাক। বরাক নদী, মেঘনা। 2 নম্বরে আসি জোনাই। যমুনা। 3 নম্বরে যদি আসি লোহিত, ব্রহ্মপুত্র। 4 নম্বরে যদি আসি কৃতিনাশা, পদ্মা। দেখেন এই 4টা নদীকে আমরা বলে থাকি পূর্ব নাম, নদী বর্তমান নাম এবং নদীর পূর্ব নাম। এই বর্তমান নাম এবং পূর্ব নামের মধ্যে এগুলোকে সহজে মনে রাখা যায়। প্রথমে যদি আমরা বলি বরাক নদী, মেঘনা, এটা আমরা কম বেশি সবাই জানি। দেখেন জোনাই, জোনাই, যমুনা, প্রথমে জ আছে জোনাইয়ের, আর যমুনারও প্রথমে জ আছে। সুতরাং দুটা জ দিয়ে দুটা জকে সুন্দর করে মনে রাখবেন, জোনাই, যমুনা। তারপর আসেন লৌহিত্য। এই লৌহিত্যকে ঠিক কিভাবে মনে রাখবেন? এই লৌহিত্যকে একটা সুন্দর করে মনে রাখা যায়, আমরা যদি মনে করি যে লোহিত হচ্ছে একটা হিন্দু নাম, তাই না? ব্রাহ্মণের পুত্র লোহিত। দেখেন ব্রাহ্মণের পুত্র লোহিত মানে ব্রহ্মপুত্র, বা ব্রাহ্মণের পুত্র আমরা যদি এটাকে বলি, ব্রাহ্মণের পুত্র লোহিত, এটা দুজনেই হিন্দু নাম। এই জন্য ব্রাহ্মণের পুত্র লোহিত দিয়ে আপনারা সহজে এটাকে মনে রাখতে পারবেন। এরপর আসেন 3 নম্বরে কীর্তিনাশা। আমরা সবাই জানি পদ্মা নদীর অপর নাম কি? আমরা সবাই এটা কম বেশি জানি, পদ্মা নদীর অপর নাম হচ্ছে সর্বনাশা, তাই না? সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে শুধাই বল আমারে তোর কিরিয়ার কুল কিনারা নাই, তাই না? এটা ভাঙতে ভাঙতে এমন একটা পরিস্থিতি স্বীকার করে ফেলেছে আমাদেরকে, যে পুরো এলাকা জুড়ে শুধু তারই মানে রাজত্ব। আর এখন যে আমাদের পদ্মা নদী বলা হয়ে থাকে সবচেয়ে বড় নদী, বড় নদীর মূল কারণটা কি? এই পদ্মা নদী বড় হওয়ার মূল কারণ হচ্ছে পদ্মা নদী ভাঙে বেশি। ভাঙনের কারণে মূলত আমাদের থেকে মেঘনাকে ওভারটেক করে পদ্মা এখন দীর্ঘতম নদী বলা হয়ে থাকে। সো আপনারা তাহলে কি করবেন, এই সর্বনাশা থেকেই কীর্তিনাশাকে মোটামুটি পড়া যায়। তাহলে সর্বনাশা, কীর্তিনাশা কোন নদীর পূর্ব নাম? পদ্মা নদীর পূর্ব নাম। তাহলে সর্বনাশা বা কীর্তিনাশা পদ্মার পূর্ব নাম। জোনাই, যমুনা, জ জ দুটা মিলে গেছে, জোনাই নদী যমুনার পূর্ব নাম। এটা হচ্ছে আইকিউ, আপনার আইকিউ, যারা পারেন বা না পারেন এটাকে আইকিউ দিয়ে সহজে মনে রাখা যায়। তারপর আসেন
লোহিত ব্রাহ্মণের পুত্র লোহিত। লেখাকে ঘোলা লাগতেছে। আচ্ছা, এটা কি নেটওয়ার্ক সমস্যা? মেবি নেটওয়ার্কে কোনো সমস্যা আছে। হুম। আপনার ওখানে আর সবাই কি ঘোলা দেখতেছেন? আচ্ছা, সবার তো ঠিক দেখা যাচ্ছে। যাদের ঘোলা দেখা যাচ্ছে তাদের নেটওয়ার্কের একটু সমস্যা আছে। ওকে, একটু দয়া করিয়া আপনারা নেটওয়ার্কে একটু ভালো নেটে চলে যান, তাহলেই হবে। তাহলে এবার আমরা কোথায় আসলাম? সর্বনাশা, কীর্তিনাশা। তাহলে কীর্তিনাশা নদী হচ্ছে কিসের পূর্ব নাম? পদ্মা নদীর পূর্ব নাম। এই মোট 4টা নদীর পূর্ব নাম আপনাদের পরীক্ষায় সচরাচর এসে থাকে। এটাকে একটু সুন্দর করে সবাই পড়ে নেওয়ার চেষ্টা করেন। এরপর আসেন, আমরা যমুনা নদী দেখলাম, বাংলাদেশের অভ্যন্তরে, এগুলো দরকার নেই, এগুলো আমাদের পরীক্ষা আসে না খুব একটা। পদ্মা নদী বলেছি, ব্রহ্মপুত্র পূর্ব নাম বলেছি। গোবরা নদী একবার পরীক্ষা আসছিল, এই জন্য দিয়ে দিছে। গোবরা নদীটা একটু পড়ে নেবেন। গোবরা নদীর অবস্থান তেঁতুলিয়া, পঞ্চগড়। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে 54টা নদী। মোট আন্তঃসীমান্ত নদী কতটা? 57টা। মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে কয়টা নদী? 3টি নদী মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপর আমরা বিভিন্ন নদীর উৎপত্তি স্থল দরকার নেই, উপনদী বা শাখা নদী, যেটা বলবো যার উপরে গিয়ে পড়ে সেটা তার যেখান থেকে বের হয় সেটা তার শাখা। সহজ ভাবে, যেখানে যার উপরে পড়তেছে নদীটা, সেই নদীর উপনদী এটা হবে। আর যেখান থেকে বের হচ্ছে সেটা হচ্ছে শাখা নদী। এটা সহজভাবে আমরা মনে রাখতে পারি। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষায় আসে, নদ নদীর সংখ্যাগুলো নিয়ে কনফিউশন আছে। আপনারা কারেন্ট অ্যাফেয়ার্সে বর্তমান নদ নদীর সংখ্যা যেটা দেওয়া আছে এটা একটু পড়ে নিয়েন। তারপরও আমার কাছে মনে হয় যদি নদী গবেষণা ইনস্টিটিউট এটা প্রকাশ না করে থাকে, তাহলে এখন পর্যন্ত 108টা 1008টা আপনারা ধরে নেবেন। আর যদি নদী গবেষণা ইনস্টিটিউট এটা প্রকাশ করে, আমার কাছে আমি দেখেছি এটাতে ওরকম অথেন্টিক কোনো তথ্য নেই, শুধুমাত্র লিখেছে বর্তমান বাংলাদেশের নদ নদীর সংখ্যা। কার মতে, কিসের মতে, এটা কিন্তু বিশ্লেষণ করে নেই। সো ওই জায়গায় আমার কাছে কনফিউশন আছে। সুতরাং আপনারা 1008টি এখনো ধরে রাখবেন। যদি নদী গবেষণা ইনস্টিটিউট আবার নদী গণার পর যদি নতুন করে আবার তারা নদীর একটা ব্যাপার দেয়, তাহলে আপনারা সেটা পড়িয়ে। ওকে, এবার আসি বাংলাদেশের নদীর উৎপত্তি স্থল এবং প্রবেশ স্থল। এই উৎপত্তি এবং প্রবেশ গুলোকে আমরা যদি ম্যাপে দেখাই, ম্যাপে দেখালে একভাবে দেখানো যায়, কিন্তু ম্যাপ ছাড়াও এখানে আমি সুন্দর করে আপনাদেরকে ঠিক বুঝিয়ে দিতে পারবো, তাহলে আরো বেশি ভালো হবে। যে এখান থেকে যদি পরীক্ষায় আসে কিভাবে উত্তর করবেন। মনে করেন আপনার কোনো কিছুই মনে নাই, গঙ্গা নদীর কিভাবে আসলো, মেঘনা নদী কিভাবে আসছে, ব্রহ্মপুত্র থেকে আসলো, এগুলো আপনার মনে নাই। তাহলে ঠিক আপনি কিভাবে করবেন? ম্যাপ দেখে অনেক সময় আপনি জায়গা মনে কিন্তু করতে পারবেন না, এই জন্য আমি ম্যাপ রেখে এটা থেকে পড়ানোর চেষ্টা করতেছি। এখান থেকে ঠিক কিভাবে মনে রাখতে পারবেন, দেখেন সহজ টেকনিকে এগুলো মনে রাখা যায়। প্রথমে নদীর উৎপত্তি স্থলগুলো আমরা যদি দেখি, নদীর উৎপত্তি স্থলগুলো প্রথমে যদি আমরা দেখি, পদ্মা বা গঙ্গা। পদ্মা বা গঙ্গা, এই গঙ্গা নদীকে ঠিক কিভাবে মনে রাখা যায়? ঠিক আছে, গঙ্গা নদীকে ঠিক কিভাবে মনে রাখা, দেখেন এখানে সহজ কিছু। কোনটা ভালো আপনাদের, ম্যাপ দিয়ে পড়াবো নাকি এখান থেকে টেকনিকে পড়াবো? কোনটা যেটা চান আমি সেটাই দেবো, কোনো সমস্যা নেই। কোনটা আপনাদের কাছে গ্রহণযোগ্য বা ভালো মনে হচ্ছে যে স্যার এটা দিয়ে পড়ালে ভালো হয়, কমেন্ট করেন দেখি। দেখি কয়েকজন কার কি। হ্যাঁ, আচ্ছা, আমি জানি সবাই শর্টকাটটা খুঁজবেন। ঠিক আছে, এই যে দেখেন কমেন্টের হিসাব নেই এখন, টেকনিক ছাড়া কোনো কথা নেই। আচ্ছা, সমস্যা নেই। এটা টেকনিক বলতে মানে একই ভাবে মনে রাখা যায়, জীবনেও ভুলবেন না। ঠিক আছে, জীবনে কেন ভুলবেন না দেখাচ্ছে যাই। এই যে গঙ্গার প্রথম অক্ষরটা কি? গঙ্গা কিন্তু পদ্মার অপর নাম, তাই না? গঙ্গা নদীর প্রথম বর্ণটা কি? গ, তাই না? আর উৎপত্তির স্থলে বাংলাদেশের মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে সেটার নাম হচ্ছে গঙ্গোত্রী। সেটা কি? গঙ্গোত্রী। তাহলে গঙ্গা নদীর প্রথম অক্ষরটা হচ্ছে গ, আর গঙ্গোত্রীর প্রথম অক্ষরটা হচ্ছে গ। এটা এটা ঠিক টেকনিক না, এটা সহজ মনে রাখার আর কি এই উপায়টা। গঙ্গা নদীর উৎপত্তি স্থল গঙ্গোত্রী। গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? গঙ্গোত্রী। প্রথম শব্দের প্রথম মানে এটারও প্রথম গ, আর যেখান থেকে এসেছে সেটারও প্রথম অক্ষর গ। শেষ। তাহলে গঙ্গোত্রীটা শুধু মনে রাখবেন। পৃথিবীর আর যে কোনো শব্দই আসুক না কেন, যেভাবে আসুক না কেন, সেখানে গঙ্গোত্রীটা মেনশন থাকতেই হবে, নিশ্চিত। ওকে, 2 নম্বরে আসেন, মেঘনা নদী। এবার আমি বলবো না, এবার একজনকে আমি আনমিউট করব, দেখি আপনি ঠিক বলতে পারেন কি না পারেন। হুম? একজনকে আনমিউট করব, কাকে করা যায়? বাহরুল বলেন, এটাকে ঠিক কিভাবে মনে রাখবেন? মেঘনাকে,
দেখি আপনার আইকিউ এবার কাজ করে কিনা। বাহরুল বলেন। বাহরুল শোনা যাচ্ছে? আপনি আনমিউট করেন। জি স্যার। হ্যাঁ, এবার বলেন তো দেখি মেঘনা নদীকে কিভাবে মনে রাখা যায় উৎপত্তি স্থলটা। স্যার এটাকে আরেকটু বোঝাই দিলে ভালো হয় স্যার। মানে আমি বলেছি প্রথম অক্ষর, প্রথম বর্ণ, প্রথম জি। বর্ণ মেঘনার ম। এইখানে উৎপত্তি স্থলে কোথায় কিভাবে আপনি মনে রাখবেন দেখি। মেঘনার মা থাকলে মণিপুর। তার মণিপুর কি কখনো বাদ যাবে ওখান থেকে? না। বাদ যাবে না কিন্তু। অর্থাৎ দেখেন আপনি এটাকে সুন্দর করে মনে রাখতে পারতেছেন যে মেঘনা নদী মণিপুর থেকে এসেছে। এখন মণিপুর। আসাম থাক, মিজোরাম থাক, যেটাই থাক না কেন আপনার মণিপুর কিন্তু মেনশন থাকতেই হবে। তো মণিপুর জি যদি স্যার। মেনশন থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে এখানে মণিপুর শব্দটা আছে, মানে কি আছে? মেঘনা নদী মেঘনা আছে। আছে। তাহলে জীবনেও যদি এখন আপনারা কোনোদিন পরীক্ষায় আসে, মাথা চুলকানোর কোনো দরকার আছে? শুধুমাত্র মনে না। রাখবেন যে মেঘনা নদীর কোথায় আমরা দেখেছি প্রথম অক্ষর ম আছে, এখানে কোথায় দেখি ম আছে, হয়ে গেল। গঙ্গা নদী প্রথম অক্ষর গ আছে, এখানে দেখি কোথায় গ আছে, হয়ে গেল। অর্থাৎ জি আপনার স্যার। চারটা থেকে সহজ করে আপনি বের করতে পারবেন। এটা কি মনে থাকবেন আপনার বারুল? মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সবার এইভাবে মনে রাখলে আশা করি ক্লিয়ার হবেন। এবার আসি ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্রকে ঠিক কিভাবে মনে রাখা যায়? আমরা ওই যে লোহিতকে কি দেখেছিলাম? লোহিত একটা হিন্দু নাম, ব্রাহ্মণের পুত্র লোহিত দিয়ে পড়েছি, তাই না? এখানেও দেখেন খুব সুন্দর করে ব্রাহ্মণের পুত্র কৈলাস। এই যে কৈলাস, দেখেন কৈলাস হচ্ছে একটা হিন্দু নাম, তাই না? এইভাবে আপনারা কখনো পড়েনি আমি শিওর। হ্যাঁ, অনেক ভাবে আপনারা পড়েছেন, অনেক ম্যাপ ট্যাপ দিয়ে পড়েছেন আমি জানি, কিন্তু এইভাবে কখনো কেউ আপনি চেষ্টাও করেন নাই বা এইভাবে চিন্তাও করেন নাই যে এইভাবে সহজে কোনো কিছুকে বের করা যায়, অর্থাৎ উত্তরের মধ্যে থেকেই প্রশ্ন উত্তর বের করা যায়। তাহলে আপনি দেখেন কৈলাস হচ্ছে একটা হিন্দু নাম, আর ব্রহ্মপুত্র হচ্ছে একটা ব্রাহ্মণের পুত্র কৈলাস। সুন্দর করে মনে রাখা যায়। ব্রাহ্মণের পুত্র লৌহিত্য, লৌহিত্য হচ্ছে ব্রহ্মপুত্রের অপর নাম। আর ব্রাহ্মণের পুত্র কৈলাস দিয়ে আপনি কৈলাস শৃঙ্গ থেকে মনে রাখতে পারবেন। তাহলে ব্রহ্মপুত্র নদী কৈলাস শৃঙ্গ থেকে বাংলাদেশে উৎপত্তি হয়েছে বা বাংলাদেশে এসেছে। ক্লিয়ার? কোথা থেকে? ব্রাহ্মণের পুত্র কৈলাস। এখানে ম্যাপ যেটা আপনি বলতেছেন, না কে বলতেছেন, এটা সালেহিন রহমান বলেছেন। ম্যাপ তো আপনার বাংলাদেশের মধ্যে ম্যাপ আছে এটার, এটার ম্যাপ তো ভারতে, তিব্বতে আছে। তো তিব্বতে ঠিক থেকে আমি ম্যাপ টেনে যদি আপনাকে আমি বাংলাদেশে দেখাই, আপনি কি মনে রাখতে পারবেন এটা? খুব সহজে মনে রাখা যাবে? আপনি বলেন। যদি আমি তিব্বত থেকে টেনে আনি, সাপোজ আমি ওখান থেকে একটা দাগ টেনে আনলাম, ওখানে লিখে দিলাম কৈলাস শৃঙ্গ, খুব সহজ হবে মনে রাখাটা আপনার কাছে? আমার কাছে মনে হয় না যে এটা চেয়ে আপনার কাছে ওটা সহজ হবে। ক্লিয়ার? আমি সবকিছু সব দিক দিয়ে মনে রাখা আপনাকে দিতে পারবো, কিন্তু আমি যেটা দেখতেছি সহজ সেটাই আমি করতেছি। তো যাই হোক, তাহলে ব্রাহ্মণের পুত্র কৈলাস দিয়ে আপনারা সুন্দর করে এটাকে মনে রাখতে পারবেন। তিনটা গেল, গঙ্গা, গঙ্গোত্রী, মেঘনা, মণিপুর, ব্রাহ্মণের পুত্র কৈলাস। তিনটা নদী সবচেয়ে বেশি পরীক্ষা আপনাদের আসে। এবার আসেন তিস্তা নদী। তিস্তা নদীর ক্ষেত্রে আমরা যেটা মনে করি যে তিস্তা, বাংলাদেশে তিস্তা নদী কোন পার দিয়ে এসেছে বলেন তো দেখি? বাংলাদেশে তিস্তা নদী নীলফামারী হয়ে এসেছে, তাই না? নীলফামারী হয়ে বাংলাদেশে তিস্তা নদী প্রবেশ করেছে সিকিমের পার্বত্য অঞ্চল। এখানে একটা জিনিস মনে রাখবেন, নীলফামারী উত্তরবঙ্গ, তাই না? বাংলাদেশের সর্ব উত্তরের জায়গার নাম হচ্ছে পঞ্চগড়, আর বাংলাদেশের সর্ব পূর্বের জায়গার নাম হচ্ছে কোনটা বলেন তো দেখি? সেই গত ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি। সর্বপূর্বের জায়গার নাম কি? এই যে বান্দরবন বলতেছে। সর্বপূর্বের জায়গার নাম বলেছি আমি, দেখি কে বলতে পারেন। একজনও বলেন, একজন বলেন। একজন বলছে থানচি, হয় নাই। রাখাইন ঠং, ভেরি গুড। রাখাইন ঠং একজন বলেছে, আল্লাহরে বাপরে মারছে রে। রাখাইন ঠং কই পেলেন আপনি? আখাইন ঠং হবে, রাখাইন ঠং না। ঠিক আছে, ওটা হচ্ছে বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে আখাইন ঠং। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল। এই যে দেখেন, আমরা যদি এটাকেও সহজে মনে রাখতে পারি, দেখেন এই যে দ্বন্দ্বের স, স এবং স, সিকিম তিস্তার পরে দন্তের স আছে এবং সিকিমের প্রথমে দন্তের স আছে, মানে স আছে দুটোকেই সুন্দর করে। তাহলে তিস্তা নদী দন্তের স লাস্টে, আর যেখান থেকে এসেছে সেটার স হচ্ছে প্রথমে। তাহলে এই শেষ এবং প্রথম, শেষ এবং প্রথম দিয়ে সহজ করে ঠিক মনে রাখা যায়। আমরা এতক্ষণ যেটা দেখলাম, প্রথম বর্ণকে দেখেছি,
এবার হচ্ছে শেষ বর্ণ এবং প্রথম বর্ণ, অর্থাৎ প্রথম বর্ণ মিলে গেছে, এবার শেষ বর্ণ এবং প্রথম বর্ণের মধ্যে মিল আছে ম্যাথের মতো করে। এটা এটার শেষে তো স আছে এবং এটার প্রথমে স আছে, তাহলে তিস্তা সিকিম স, এটারও স আছে, এটাও স। তাহলে সিকিম যদি মনে রাখতে পারেন আপনারা, আর কোনোদিন এদিকে যা থাকুক, একেবারে শব্দ যেটা থাকুক না কেন, আপনার মনে থাকবে যে সিকিম থেকে তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে এসেছে। আর কর্ণফুলী যেটা বলতে পারি, কর্ণফুলীর ক্ষেত্রে লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়, এটা একমাত্র যেটা আমরা দেখি কর্ণফুলী নদী বাংলাদেশের সর্ব দক্ষিণ দিয়ে এসেছে। আর কর্ণফুলী নদী যেহেতু আমরা সচরাচর মনে করি যেটা চট্টগ্রাম এদিকে কোথাও এটা একটা লুসাই পাহাড় আছে, কিন্তু দেখেন মণিপুরের লুসাই পাহাড়, আর এটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড়। মণিপুর এবং মিজোরামের লুসাই পাহাড়, কর্ণফুলীটাকে শুধুমাত্র আমরা যদি মনে করি যে কর্ণফুলী, হ্যাঁ, লুসাই, দেখেন ল ল প্রথম অক্ষর, ফল ফুলির শেষের প্রথম অক্ষর, তাহলে দেখেন সহজে মনে রাখা যাচ্ছে কোনটা, এটার শেষ অক্ষর ল আর এটার প্রথম অক্ষর ল। ক্লিয়ার? তিনটা নদী আমরা পড়লাম প্রথম অক্ষর দিয়ে, আর দুটা নদী পড়লাম শেষ অক্ষর দিয়ে, তাহলে ল দিয়ে মনে করা যায় কর্ণফুলী, ফুলি ল, আর লুসাইয়ের ল, তিস্তার স, সিকিমের স, গঙ্গার গ, গঙ্গোত্রী গ, মেঘনার ম, মণিপুরের ম, আর আরেকটা শুধুমাত্র আছে ব্রাহ্মণের পুত্র কৈলাস। শেষ। মনে রাখা যাবে কিনা? যদি এরপরও মনে রাখতে না পারেন, তাহলে আর দুনিয়ার কোনো মনে হয় তাবিজ কবজ দিয়ে মনে রাখা সম্ভব না। ঠিক আছে? একেবারে এমন ভাবে মনে রাখার একটা ব্যবস্থা করে দিলাম, এই জীবনে আর যাই হোক না কেন নদীর উৎপত্তি স্থল আর কোনোদিন ভুলে যাবেন না। ক্লিয়ার? এবার আমরা আসি, নদী উৎপত্তি স্থল দেখলাম, এবার প্রবেশ করেছে বাংলাদেশে কিভাবে। কি এটা কঠিন মনে হয়েছে কারো? কারো যদি কঠিন মনে হয় তাহলে বলেন, তাহলে আমি অন্যভাবে বলাবো, কোনো সমস্যা নেই। নদী বাংলাদেশের উৎপত্তি স্থল আমরা দেখলাম, এবার প্রবেশ করেছে বাংলাদেশে কোন পাশ দিয়ে? যমুনা তো ব্রহ্মপুত্র, যমুনা নদী নামে কোনো নদী নাই, যমুনা নদী নামে কোনো নদী ভারতে নেই, বা যেখান থেকে এসেছে সেখানে কোনো নদী নেই। যমুনা নদী, আমি যদি আপনাদের বলি, যমুনা নদী ব্রহ্মপুত্রের একটা শাখা নদী। 1787 সালের দিকে সারা ভারত এবং বাংলাদেশে একটা 9 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এই 9 মাত্রার ভূমিকম্প হওয়ার কারণে ব্রহ্মপুত্র নদী, যেটা জামালপুর ময়মনসিংহ হয়ে বাংলাদেশে এসেছে, এই নদীটা তার গতিপথ চেঞ্জ করে ফেলে। গতিপথ চেঞ্জ করে বলতে আমরা যদি আপনাকে দেখাই, মনে করেন নদী কি দিয়ে এসেছে, ভারতের এই জামালপুর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদী, হ্যাঁ, জামালপুর হয়ে বা ময়মনসিংহ হয়ে, এটার নাম হচ্ছে, তৎকালীন সময় নদীর নাম ছিল ব্রহ্মপুত্র। কি ছিল? ব্রহ্মপুত্র। এই যে আহ ভূমিকম্প হলো, ভূমিকম্প হওয়ার কারণে যেটা হয়ে গেছে, এই ব্রহ্মপুত্র নদী তার গতিপথ চেঞ্জ করে আবার ভারতে চলে যায়। ঠিক আছে? ভারতে গিয়ে আবার কিন্তু এই ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে চলে আসে। কোথায়? কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে চলে আসে। যেহেতু কুড়িগ্রাম হয়ে আবার চলে আসে, সুতরাং এটা হয়ে যায় ব্রহ্মপুত্র, কারণ এটা নতুন, আর এটা হয়ে যায় পুরাতন ব্রহ্মপুত্র, কারণ তার গতিপথ সেটা চেঞ্জ করে ফেলে। এই যে পুরাতন ব্রহ্মপুত্র নদী তার গতিপথ যে চেঞ্জ করলো, গতিপথ চেঞ্জ করার কারণে যাওয়ার সময় একটা ছোট্ট নালা তৈরি করে দিয়ে যায়। কি করে? নালা। এটার নাম তৎকালীন সময় ছিল, ওই এলাকার মানুষ এটাকে ডাকতো জোনাই খাল হিসেবে। কি হিসেবে ডাকতো? জোনাই খাল হিসেবে। পরবর্তী সময় পানির চাপ এবং পানির তাপ সবকিছু মিলে এই নদীটা আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো। বড় হওয়ার পরে এই নদীর নাম হয়ে গেল যমুনা। কি হলো? যমুনা। অর্থাৎ জোনাই নদী পরবর্তীতে যমুনা নদীতে রূপান্তর হয়, এবং এই যমুনা সেতু আমরা যেটা দেখলাম, এটাই মোটামুটি যমুনা নদী, যমুনা সেতুর উপর দিয়ে আসছে। বাট যমুনা নামে কোনো নদী ভারতের মধ্যে নেই। এই যে এটা কুড়িগ্রাম হয়ে আসলো, এটা আবার এসে এখানে অ্যাড হয়ে যায়। ঠিক আছে? এটা আবার অ্যাড হয়ে মেঘনার সাথে মিলিত হয়ে যায়। অর্থাৎ তাদের যেভাবে হোক না কেন, তারা মিল মিল হবে। দুনিয়া যায় যায় যেখানে যাক না কেন, তারা ওই দিক থেকে ভেঙে চুরে হলেও তাদের জায়গা যেখানে সেখানে জায়গা করে নিয়েছে, কিন্তু মাঝখানে 2-3টা নাম দিয়ে গেছে আর কি। সেটা পুরাতন ব্রহ্মপুত্র, যমুনা এবং ব্রহ্মপুত্র, এই নামগুলো দিয়ে গেছে। আবার এদিকে ধল্লার সাথে মিলিত হয়ে ধল্লা নদীর নাম ধারণ করেছে, আবার তিস্তার সাথে মিলিত হয়ে তিস্তা নাম ধারণ করেছে। সব ব্রহ্মপুত্রই মোটামুটি বলা হয়ে থাকে। ক্লিয়ার? সো এটা গেল আমাদের নদীর, যে আপনারা বললেন যে স্যার তাহলে যমুনাকে একটু বুঝাই দিলাম। এবার আসেন প্রবেশ স্থলকে ঠিক কিভাবে মনে রাখা যায়।
একটা টেকনিক দেবো 6টা নদী শেষ। ঠিক আছে, একটা টেকনিকে 5টা নদী শেষ হবে, একটা লাইন শুধুমাত্র। যদি একটা লাইন মুখস্থ করতে পারেন সবাই, তাহলে একটা লাইনে আপনার 5টা নদী শেষ হয়ে যাবে। দেখি কিভাবে একটা লাইনে 5টা নদীকে শেষ করা যায়। দেখেন, আমরা সবাই লিওনেল মেসিকে চিনি, তাই না? লিওনেল মেসিকে নিয়ে আসলাম এখানে। মেসির কুড়ি পুত্র, ঠিক আছে, মেসির কুড়ি পুত্র পদ্মচাপা, রাঙ্গাফলি ও নীতিকে নিয়ে ঘুরতে গেল। যদি একবার কারো এটা মুখস্থ হয়ে ফেলে, তাহলে কখনো নদীর প্রবেশস্থল আর কোনোদিন ভুলে যাবেন না। হুম। তাহলে মেসির কুড়ি পুত্র পদ্মচাপা, রাঙ্গাফুলি ও নীতিকে নিয়ে ঘুরতে গেল। কিভাবে আমরা এখান থেকে 5টা নদীর প্রবেশ পথগুলো মনে রাখবো আমরা দেখি। দেখেন, মেসির কুড়ি পুত্র, মেসি, মে দিয়ে হচ্ছে মেঘনা, মে দিয়ে কি? মেঘনা। সিতে হচ্ছে সিলেট। অর্থাৎ মেঘনা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোথায়? সিলেট হয়ে। কোন এলাকা? সিলেট হয়ে মেঘনা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। এবার আরেকজনকে আমি ধরবো। সঞ্চিতা, এবার বলেন কুড়ি পুত্রতে ঠিক কি হবে? সঞ্চিতা বলেন। পুরী পুত্র, হ্যাঁ, কুড়ি পুত্রতে ঠিক কি হতে পারে? ব্রহ্মপুত্র। স্যার কুড়িগ্রাম হয়ে ঢুকছে। কি মনে রাখা যাবে না এটা? তাহলে কুড়িতে জি হচ্ছে স্যার, রাখা যাবে স্যার। হচ্ছে কুড়িগ্রাম। মানে জি মেসি স্যার। তার 20টা ছেলে ছেলে নিয়ে, মেসি 20টা ছেলে সহ পদ্মচাপা, রাঙ্গাফুলি এবং নীতি, মনে করেন তার 3টা মেয়ে, 20টা ছেলে 3টা মেয়েকে নিয়ে ঘুরতে গেছে। এখন মেসির 20টা ছেলে হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। 3টা মেয়ে থাকতেই পারে, কারণ তাদের তো আসলে বউয়ের কোনো ইয়ে নাই, আছে। তো তাহলে হুম, কুড়িগ্রাম, এবং পুত্র বলতে যেটা বোঝানো হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন এলাকা হয়ে? কুড়িগ্রাম হয়ে বাংলাদেশে কুড়িগ্রাম হয়ে। প্রবেশ করেছে। খুব কঠিন মনে হয় এগুলো? না স্যার, এটার একবার, পরেরটা পারবো স্যার, পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এগুলো দেখেন প্রত্যেকটাই পারা যাবে। আব্দুল জি মুমিন, স্যার। আপনি বলেন দেখি এবার, রাঙ্গাফুলি কিভাবে হলো? রাঙ্গাফুলিতে কি আসতেছে? আব্দুল মুমিন বলেন। এটা হচ্ছে স্যার রাঙামাটি থেকে কর্ণফুলী। হ্যাঁ, আর নীতি? জি স্যার। নীতি কি হবে? নীতি, নীতি দিয়ে কি হয় বলেন তো দেখি। নীতি আহ, একটু একটু চেষ্টা করেন দেখি, পারেন কিনা পারেন। আচ্ছা, অন্য কেউ ইয়ে বলেন, দারুদ স্যার সালাম। এটা তিস্তা নদী না স্যার? হ্যাঁ, ভেরি গুড, একজন, অনেকেই বলেছে নীলফামারী তিস্তা নদী। নীলফামারী তিস্তা নদী। তাহলে এর আগে আপনারা যা পড়েছেন, অনেক ভাবে অনেকে পড়েছেন আমি জানি, কিন্তু এইভাবে কেউ একটা বাক্য, নীলফামারী আর তিস্তা হবে স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে কেউ একটা বাক্য দিয়ে কিন্তু 5টা নদীর প্রবেশস্থল মনে রাখা এখনো আমার মনে হয় না যে এটা ফার্স্ট আপনারা দেখতেছেন কোথাও। পদ্মা নদী কোথায় হয়ে এসেছে বাংলাদেশে? চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই, চাঁপাই দিয়ে লিখলাম। এই রাঙ্গাফুলি, অর্থাৎ রাঙ্গামাটি হয়ে এসেছে কোন নদী? কর্ণফুলী। রাঙ্গামাটি হয়ে বাংলাদেশে এসেছে কর্ণফুলী। এবং এই যে নীতি, যদি আমরা বলি নীলফামারী হয়ে তিস্তা নদী, নীলফামারী হয়ে তিস্তা নদী। দেখেন 5টা নদী শেষ। আর সচরাচর আপনাদের এই 5টা নদী থেকেই প্রশ্ন আসে, অন্য কোনো প্রশ্ন বা অন্য কোনো নদীর এরকম ভাবে প্রশ্ন আসে না। এনটিআরসি এর ক্ষেত্রে এটা নিশ্চিত থাকতে পারেন। তাহলে এই 5টা নদীতে একবারে একটা বাক্য মুখস্থ করে ফেলবেন। মেসি, তা কুড়ি পুত্র, মেসির কুড়ি পুত্র পদ্মচাপা, রাঙ্গাফুলি ও নীতিকে নিয়ে ঘুরতে গেল। তাহলে একবারে শেষ হয়ে গেল 5টা নদী কিভাবে বাংলাদেশে প্রবেশ করেছে কোন কোন এলাকা দিয়ে। তো একটা বাক্য মনে রাখা যায়, ওগুলোকে আমি অন্য টেকনিকে শিখিয়ে দিয়েছি, এটা দিলাম অন্যভাবে, যাতে করে দুটার সাথে কোনোভাবে সংঘর্ষ না হয়। এখন ম্যাপ যদি এখানে আপনি আঁকেন, ম্যাপটা আঁকলেও আঁকতে পারেন, যে বাংলাদেশের ম্যাপ যদি আমরা বলি, এই যে এটা মনে করেন যে বাংলাদেশের ম্যাপ, এখান থেকে যেটা নীলফামারী, এটা হচ্ছে তিস্তা নদী, এটা হচ্ছে নীলফামারী। পদ্মা নদী হচ্ছে আমরা চাঁপাই নবগঞ্জ এখানে ধরতে পারি, এই পদ্মা। এরপর আর কি কুড়িগ্রাম, এই যে কুড়িগ্রাম হচ্ছে এই পাশ, কুড়িগ্রাম হয়ে এটা দিয়ে আসে ব্রহ্মপুত্র।
এরপর যদি আমরা ধরি সিলেটের এই মেসি, এর আমরা যদি বলি যে ব্রহ্মপুত্র হচ্ছে মেঘনা, আর কর্ণফুলী নদী কোন পাশ দিয়ে আসে? রাঙামাটি কর্ণফুলী। এটা এটা তো ম্যাপে আমি সহজে দেখাতে পারবো আপনাকে যে কিভাবে আসলো, কিন্তু এটা ম্যাপ মাথায় নিলে আপনার কি হবে, আরগুলো নদীর সাথে আপনি আবার জগা খিচুড়ি একটা সিস্টেম করে ফেলতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে সহজ ভাবে যেটা পড়াইলাম এটা নিয়ে আর কোনো কনফিউশন আশা করি থাকবে না। সবাই লিখে নেন, একবার যদি জীবনে মুখস্থ করেন তাহলে জীবনে যতবার পরীক্ষা দেবেন, আমি থাকি বা না থাকি, এই টেকনিকটা আপনার মনে থাকলেই হবে। ওকে, লেখা শেষ। তাহলে নদী গেল, নদীর নাম গেল, তারপরে নদীর উৎপত্তি স্থল গেল, প্রবেশ স্থল গেল। এখন আসলো নদী কোথায় মিলিত হয়েছে, নদীগুলো কোথায় এসে মিলিত হয়েছে, কোন নদী কোথায় মিলিত হয়েছে। এটারও কিছু সহজ টেকনিক আছে। এটা যদি বলেন যে স্যার টেকনিকে দেন তাহলে দিব, নাহলে মিলিত হওয়ার স্থান এখান থেকে পড়াই দেবো, যেটা আপনারা চান সেভাবে আমি পড়াবো, কোনো সমস্যা নেই, কারণ আপনারা সংখ্যাগরিষ্ঠ। ঠিক আছে, সো যেটা চান সেভাবে। তবে যেটা মনে হয় যে টেকনিক দিলে আপনারা হয়তো বহুল প্রত্যাশিত অনেকের কাছে হবে, কারণ অনেকে পড়াশোনার ঠিক একটা বেশি সময় পান না, ওভাবে আসলে ভাবারও সময় পান না, পাশাপাশি বয়সও হয়ে গেছে। চাকরি, অন্যান্য প্রাইভেট কোম্পানি, যে বিশেষ করে আমি এনটিআরসি কে এগুলো দেই বেশি, কারণ বয়স অনেকের 32-33 হয়ে গেছে আসলে। ওই সময় এই বয়স নিয়ে পড়তে বসা, পড়ার মোটিভ থাকা খুবই টাফ। এই যে এবার দেখলেন যারা পাশ করেছে সবাই কিন্তু টিকে গেছে। আর আরেকটা ভালো কথা বলতেছি সবার উদ্দেশ্যে, আমি একেবারে হয়তো আমি আপনাদের ক্লাস আর কখন নিব না নেব এটা আমার হয়তো কন্টিনিউ রানিং বেস থাকবে। যারা পারেন, যদি ফিনান্সিয়ালি আপনি এফোর্টিভ হন, অবশ্যই রিটেন কোর্স গুলো করে ফেলেন। কারণ প্রিলি আপনি বারবার পাশ করবেন, কিন্তু রিটেন নাই আপনি ধরা খাবেন। বিশেষ করে এনটিআরসি এর মূল আপনার খেলাটা হচ্ছে রিটেন। ক্লিয়ার? যারা খুব সহজে চাকরিটা পেতে চাচ্ছেন, যারা খুব তাড়াতাড়ি মনে করেন আপনার বেকারত্ব ঘোচাতে চাচ্ছেন, আপনাদের জন্য অবশ্যই এটা উচিত যে অবশ্যই এবং অবশ্যই আপনারা প্রিলির সাথে কম্বাইন্ড রিটেন প্রিপারেশনটা নিয়ে ফেলবেন, যারা মোটামুটি চালাক আছেন আর কি। আমি আপনার একেবারে আমার এখানে ভর্তি হলেও আমার সমস্যা নেই, না হলেও সমস্যা নেই, আমি আপনাদের কাছের হিসেবে কথাটা বলতেছি যে আপনারা যদি পারেন খুবই কম প্রাইসে আমাদের ভর্তি মনে হয় রিটেন কোর্স চালু করেছে, ভর্তিও যেতে পারেন। এখানে অনেক স্টুডেন্ট আছেন, আপনাদের যারা মূলত চান যে না আমার এনটিআরসি আসলে চাকরি দরকার তাদের জন্য। এটার আমি একবারে সহজ কিছু কথা বলি। যেমন গতবার আমি রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানে ক্লাস নিয়েছি। তো এই সামাজিক বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস নিয়ে যাদেরকে আমরা পড়িয়েছি, অর্থাৎ সামাজিক বিজ্ঞান সম্পূর্ণ নতুন একটা সিলেবাস ছিল। এই সিলেবাস থাকার কারণে যেটা হয়েছে, তারা বুঝতেই পারে নাই ঠিক কি রিলেটেড প্রশ্ন আসতে পারে। এখন কি রিলেটেড প্রশ্ন আসবে সিলেবাসে তারা তারা কোনোভাবে বুঝতেছিল না। না বুঝার কারণে আমি সাজ্জাদ স্যার, রোশান স্যার এবং সাফিয়াত স্যার ক্লাস নিয়েছি। সামাজিক বিজ্ঞানে 7টা সাবজেক্ট আমাদের নিতে হয়েছে। তো তখন আমরা চারজন বারবার বসে কিভাবে কি করা যায়, এদেরকে কমন না ফেলে কেমন হবে, আমাদের উপর বিশ্বাস করেছে তারা। কোনো ক্লাসে শুরু হয়নি, ভর্তি শুরু হয়ে গেছে সবগুলো। হ্যাঁ, তখন চিন্তা করলাম যে কি করা যায়, তাহলে উপায় বের করতে হবে। চারজন প্রায় আমাদের ওই ব্যাচটাতে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, 10-12 দিনের মতো রিসার্চ করছি কি প্রশ্ন আসতে পারে। আচ্ছা, ভর্তি হয়ে গেছে একজন, শিলা বলছে, শিলা পারভেজ, রাষ্ট্রবিজ্ঞান। আচ্ছা, দেখা হবে। তো তখন আমরা চিন্তা করলাম যে কি করা যায়, 10-12 দিন এরকম রিসার্চ করে আমরা 100টার মতো প্রশ্ন বের করে ফেললাম। হ্যাঁ, তো 100টার মতো প্রশ্ন বের করে আমরা তাদেরকে দিয়ে দিলাম, আল্লাহ ভরসা করতে থাকেন যা আছে কপালে। কারণ নতুন সিলেবাস, কি আসবে কি আসবে না খুবই টাফ। আর ফার্স্ট আমরা রিটেন ব্যাচ চালু করেছি, এর বাইরে অন্য কোনো কোচিং সেন্টারও সেটা করে নাই। এখনো কিন্তু সাহস পায় না, কারণ প্রায় 45টা 48টার মতো সাবজেক্ট, 48টা টিচারকে ম্যানেজ করা এত সহজ না। হ্যাঁ, তো আমরা এটা করে দিলাম, আল্লাহ ভরসা যা হবে কপাল। তো আমাদের এই যে পরিশ্রমটা, আল্লাহ রহমতে পরিশ্রম সাকসেস। সাকসেস বলবো এই জন্যই, তারা 97 নম্বর কমন পেয়েছিল সামাজিক বিজ্ঞানে, এই কঠিন একটা জায়গায় 97 নম্বর কমন। আমাদের কিন্তু স্টুডেন্ট, হিউজ স্টুডেন্ট ছিল, 2800-র মতো স্টুডেন্ট ভর্তি ছিল শুধুমাত্র সামাজিক বিজ্ঞান অনুষদে। তো সেখান থেকে আমরা দেখেছি প্রায় 2200 কি 2100 মতো স্টুডেন্ট রিটেন কোয়ালিফাই করেছে। কারণ যারা বাইরে থেকে মনে করছে আমি এটা পড়েই আমি ঘরে পড়ে শেষ করতে পারবো, তারা সিলেবাস বুঝতে পারে নাই। আর সিলেবাস বুঝতে না পারার কারণে 1টা 2টা সাবজেক্ট ভালো করেছে আর পুরো সাবজেক্ট খারাপ করে ফেলেছে। এই খারাপ করার কারণে তাদের পরিণতি খারাপ হয়ে গেছে।
আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলো পাশ এসেছে। আর আমার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যদি আমি বলি, রাষ্ট্রবিজ্ঞানের সেম অবস্থা, আমি তাদেরকে 60টা প্রশ্ন 53টা প্রশ্ন পড়িয়েছি সর্বমোট। সেখান থেকে তারা 20টা প্রশ্ন কমন পাইছিল। এবং আমার মনে হয় না যে আমার স্টুডেন্ট শুধু ভাইভাতে যারা ফেল গেছে এই কয়টাই ফেল, আর সবগুলোই পাশ করেছে রিটেনে। কারণ ওইভাবে মনোযোগ দিয়ে তারা পড়েছে। এবং আমার এক স্টুডেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সে আমাকে মেসেজ করেছে 84 নাম্বার পাইছে, মানে 84 নাম্বার। যেভাবে ঠিক পড়িয়েছি সেভাবে তারা সে লিখেছে 84 নাম্বার রাষ্ট্রবিজ্ঞানে। তার মানে বাংলাদেশের এমন কোনো কলেজ নাই যে সে চয়েস দিলে সেখানে তার হবে না 84 নাম্বার প্রভাষক থেকে। সো ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, যদি আপনার আসলে ইচ্ছা হয় আমি প্রভাষক হব, আমি লেকচারার হব, আমি প্রধান শিক্ষক হব, তাহলে অবশ্যই একটা কম্বাইন্ড প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন। খুব বেশি টাকা দরকার হবে না আপনার। আমি এটা মানে বলবো, আপনার সর্বোচ্চ 6,000 থেকে 7,000 টাকা পুরো কোর্স মিলে খরচ করে আপনি একটা ভালো চাকরি পাবেন। কিন্তু এই জায়গাটায় কেউ কিপটামো করিয়েন না, ধরা খাবেন। কারণ 4-5 বার প্রিলি পাস করেও রিটেন যখন ফেল করবেন, আপনি এমনি মানসিক ভাবে ভেঙে পড়বেন, তখন কিন্তু কাজে লাগবে না কিছু। গতবার আমার এক স্টুডেন্ট ছিল, লাস্ট লাস্ট তার ছিল এনটিআরসি, 7 বার প্রিলি পাস করছে, একবার রিটেন ফেল মানে পাস করতে পারেনি। ঠিক আছে, 7 বারের বার শেষ সময় এসে আমাদের বিদ্যাবাড়িতে ভর্তি হয়ে গেছে। এবং সে আমাকে পার্সোনালি বলছে, স্যার আমাকে এবার অ্যাট এনি হাও, যদি আমার এটা না হয় আমার জীবনের সকল আশা ভরসা সব শেষ হয়ে যাবে। তখন চিন্তা করলাম যে যাক, ইনাকে নিয়ে একটু রিস্ক নেওয়া যায়, দেখি কি করা যায়। তাকে খুবই কাউন্সিলিং করছি, আমি আমি পার্সোনালি খুবই কাউন্সিলিং করেছি, কারণ তার আসলে চাকরিটা খুব দরকার ছিল। তখন আমি তাকে পার্সোনালি বললাম যে এই অবস্থায় এভাবে পড়েন, এভাবে পড়েন, এভাবে পড়েন। সে এভাবে পড়ছে, কিন্তু আল্লাহর রহমতে সে এবার আবার প্রভাষক হয়ে যাচ্ছে। মানে পাশ করে, ভাইবা পাশ করেছে, এবং সে মেসেজও করেছে বিদ্যাবাড়ি এসে মিষ্টি খাওয়াই যাবে। হ্যাঁ, এনিওয়ে, এটা আপনাদের জাস্ট মোটিভেশন দিলাম যে যদি চান কেউ চাকরি, আসলে অবশ্যই আপনাকে কম্বাইন্ড প্রিপারেশন নেওয়া দরকার। এবং যদি কেউ না চান যে না কোচিং এ ভর্তি হবেন না, ফিনান্সিয়ালি সমস্যা আছে, আপনি মিনিমাম হলো বাড়িতে থেকে যদি প্রিলির জন্য 2 ঘন্টা পড়েন, রিটেনের জন্য 1 ঘন্টা এখন থেকে পড়া শুরু করেন। বাজারে বিভিন্ন ধরনের বইগুলো পাওয়া যায়, এগুলো কিনে ফেলেন, প্রশ্ন অ্যানালিসিস করে দেখেন কোনটা আসে কোনটা আসে না, কোনগুলো পড়তে হবে, এগুলো করে অ্যানালিসিস করে করে ফেলেন। প্রত্যেকটা সাবজেক্টের আমাদের কোর্স আছে। হুম। সো চিন্তার কারণ নাই, অর্থনীতি থেকে শুরু করে সব আছে, জুনিয়র মৌলভী, মাদ্রাসা মৌলভী সব আছে। আপনারা আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইটে যান, দেখেন সবগুলো দেওয়া আছে, কোনটা কোনটা আপনারা যার যেটা ভর্তি হয়ে যেতে পারেন। খুব শীঘ্রই আমাদের কোর্সগুলো রান করবে, এবং আমি প্রত্যাশা করি আপনারা যারা অ্যাডভান্স এই কোর্সে ভর্তি হবেন তারা বিশাল কিছু সুবিধা পাবেন। পাশাপাশি আপনারা এগিয়ে থাকবেন অন্যান্যদের চেয়ে। পরবর্তী সময় দেখবেন প্রিলি পাস করেছেন, রিটেনের জন্য সময় পেয়েছেন 1 থেকে 1.5 মাস, কোনটা পড়বেন, কোনটা ছাড়বেন, কোনটা কি করবেন, এই চিন্তায় পড়ে আপনি পুরোপুরি ভেঙে যাবেন, পাস করতে পারবেন না, ভালো রেজাল্ট হবে না। ক্লিয়ার? আবার পড়ায় চলে আসি। তাহলে প্রবেশ স্থলগুলো আমরা মনে করলাম, এবার আমরা আসবো মিলন স্থলগুলোকে মনে রাখার জন্য। নদীগুলো কোথায় কোথায় মিলিত হয়েছে। ওকে, মিলন স্থল, আমাদের মূল পড়াটাই হচ্ছে আজকে নদী নিয়ে, তারপর পাহাড় পর্বত যেগুলো আছে, দ্বীপ টিপ, এগুলো একটু টাচ করলেই আপনারা সব মোটামুটি পারবেন। সো মিলনস্থল গুলো নদীর আমরা যদি দেখি, 4-5টা মিলনস্থল যদি নদীর পড়েন, অটোমেটিক আর কিছু পড়া লাগে না, 4-5টা থেকে বারবার পরীক্ষা প্রশ্ন আসে, কিন্তু না জানার কারণে আমাদের সমস্যা হয়। সো মিলনস্থল প্রথমে আমরা যদি দেখি, পদ্মা মেঘনাকে দেখবো আমরা। এটাও টেকনিক দিচ্ছি, যেহেতু টেকনিকে ভালোবাসেন। চাঁদে পদ্ম মেঘ জমে, চাঁদে পদ্ম মেঘ জমেছে, এটা দিয়ে দেখেন মিলনস্থল শেষ, মানে একটা নদীর শেষ। চাঁদে বলতে চাঁদপুর, আর পদ্ম মেঘ বলতে পদ্মা, আর মেঘ বলতে মেঘনা। তাহলে পদ্মা এবং মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে মিলিত হয়েছে। পদ্মা এবং মেঘনা নদী কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে মিলিত হয়েছে। সুন্দর করে মনে রাখা যায়। এবার আমি আরেকটা বলবো, দেখি আপনারা পারেন কিনা পারেন। একজনকে ধরবো আমি এবার। 2 নম্বরে যেটা আমরা আসে পরীক্ষা, কুড়িগ্রামে আমরা সবাই জানি সারা বছর মানে শীতকালে প্রচন্ড শীত পড়ে, তাই না? কুড়িগ্রামে প্রচন্ড শীত পড়ে, এটাকে ঠিক কিভাবে মনে রাখতে হবে? শম্পা, কাকে কাকে ধরা যায়? এই যে হুজুর গুলো কই গেল, হুজুর গুলোকে একটু ধরি, হুজুর আর নাই দেখি। আচ্ছা, শিরিন শিলা, শিরিন শিলা এটা বলেন কুড়িগ্রামে তীব্র শীত, ঠিক এটা দিয়ে কোন নদী মিলিত হয়েছে? একটু চিন্তা করতে হবে কিন্তু। হুম, কুড়িগ্রামে তীব্র শীত, পারবেন শিরিন? আচ্ছা, দেব বলেন।
দেবী সাহা বলেন। দেবী সাহা বলেন। কোনটা কোনটা হবে? কুড়িগ্রামে তীব্র শীত, কোন কোন নদী মিলিত হয়েছে কুড়িগ্রামে? একটু থিঙ্ক করলে পারা যায়, অনেকে কমেন্ট করেছে আমি দেখেছি। আচ্ছা, যাই হোক, যদি না পারেন আমি বলে দিচ্ছি। কুড়িগ্রামে মিলিত হয়েছে তিতে তিস্তা নদী। তিতে কি? তিস্তা। আর ব্রতে হচ্ছে ব্রহ্মপুত্র। তাহলে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী কুড়িগ্রামে মিলিত হয়েছে। কোন নদী? কুড়িগ্রামে তীব্র শীত দিয়ে ব্রহ্মপুত্র এবং তিস্তা নদী কুড়িগ্রামে মিলিত হয়েছে। সহজভাবে পারা যায়, কেন যে পারতেছেন না এটাও বুঝতেছি না। এবার আসি আরেকটাতে। এগুলো কি মনে রাখা যাবে না যাবে না বলেন? খুব টাফ মনে হচ্ছে আপনাদের? 3 নম্বরে আসি। গোয়ালে পজ ধরেছে। পজ মানে কি? পছন ধরা। গোয়ালে এমনি গরুর গোয়াল সারাক্ষণ ময়লা থাকে, তাই না? গোয়ালে পজ ধরেছে, এটা দিয়ে ঠিক কি হবে? দেখি কে বলতে পারবে। এবার অন্য কাউকে বলি, আপনাদের কাছ থেকে শিখাবো, আপনাদের শিখবো, ঠিক আছে? মাথা রাখবেন এটা। শরীফ আহমেদ বলেন, এটা কি হতে পারে? গোয়ালে পজ ধরেছে, ঠিক এটা দিয়ে কোন এলাকা বা কোন নদী মিলিত হয়েছে? দেখি বলেন, দেখি পারেন কিনা বলেন। স্যার গোয়ালন্দ হবে মেবি। হ্যাঁ, গোয়ালন্দ কোন কোন নদী? নদী হচ্ছে স্যার, পথে পদ্মা হবে কি না? হ্যাঁ, পথে পদ্মা, তারপর যতে? ধলে ধতে হচ্ছে না না, জ। জ- হ্যাঁ। যমুনা। তাহলে পদ্মা এবং যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। আমাদের গোয়ালন্দ। কি মনে রাখা যায় না? গোয়াল বলতে গোয়ালন্দ বা গোয়ালন্দে কোন নদী মিলিত হয়েছে? পথে হচ্ছে পদ্মা, আর জতে হচ্ছে যমুনা। তাহলে পদ্মা এবং যমুনা নদী গোয়ালন্দে মিলিত হয়েছে। 3টা চলে গেল। আর একটা নদী আপনাদের আসে পরীক্ষায়, সেটা হচ্ছে তিস্তা এবং সুরমা এবং কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়েছে। এর বাইরে তেমন একটা প্রশ্ন পরীক্ষায় আসে না। আমরা একবার তাহলে 4 নম্বরটা দেখবো, সুরমা এবং কুশিয়ারা নদী ঠিক কোথায় মিলিত হয়েছে। এটাকে সুন্দর করে মনে রাখা যায় আরো একটা টেকনিকের মাধ্যমে। যেমন আমরা সবাই, আমাদের বন্ধু থাকে না, অনেকের বন্ধু থাকে, অনেকেরই কি থাকে? বন্ধু থাকে। তো বন্ধুর নাম মনে করেন যে কবির, ঠিক আছে? বন্ধুর নাম কি? কবির। আজকাল কবির সুখে, মনে করেন যে কবির কোন একটা চাকরি বাকরি পাইছে, পাওয়ার ফলে কি হয়েছে? আজকাল কবির সুখে আছে। এটা দিয়ে আমরা সবকিছু মনে রাখবো। দেখি কিভাবে মনে রাখা যায়। তাহলে আজকাল কবির সুখে আছে, এটা দিয়ে কিভাবে মনে রাখা যায়? আজ বলতে যেটা বোঝানো হচ্ছে, আজ বলতে আজমিরিগঞ্জ। আজ বলতে কি? আজমিরিগঞ্জ। এই যে কাল, কাল শব্দটা দ্বারা বোঝানো হচ্ছে কালনি। কাল শব্দ কি? কালনি। এই যে ক, কবিরের ক, কবিরের ক তো হচ্ছে কুশিয়ারা, কুশিয়ারা। আর এই যে সুখে, সুখের স, সুরমা। ক্লিয়ার? তাহলে কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে কোথায়? আজমিরিগঞ্জে। কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে কোথায়? সিলেটের হবিগঞ্জের আজমিরিগঞ্জে। তাহলে আজকাল কবির সুখে আছে, এটা দিয়ে দেখেন আজমিরিগঞ্জে কুশিয়ারা এবং সুরমা নদী মিলিত হয়েছে। এই যে গোলাম কবির, আমার নাম কবির একজন বলেছে। এখন কথা হচ্ছে পরীক্ষায় একটু ঘুরিয়ে আসে, সুরমা এবং কুশিয়ার নদী যেখানে মিলিত হয়েছে সেই এলাকা, সেই জায়গাতে কি নাম ধারণ করেছে? সুরমা এবং কুশিয়ারার স্রোতধারার নাম হচ্ছে কালনী। কি নাম? কালনী। বেশ কিছু পরীক্ষা আপনাদের এটা আসছিল। সুরমা এবং কুশিয়ারার স্রোতধারার নাম কি? সুরমা এবং কুশিয়ারার স্রোতধারার নাম হচ্ছে কালনী। তো কালনী নাম ধারণ করে এটা পরবর্তীতে মেঘনা নাম হয়ে কি করেছে? বঙ্গোপসাগরে গেছে। অর্থাৎ সুরমা এবং কুশিয়ারা যেখানে মিলিত হয়েছে সেই মিলিত হওয়ার জায়গা নাম হচ্ছে কালনী। আর এটা আবার মিলিত হয়ে দুটা এক জায়গায় হয়ে মেঘনা নাম ধারণ করে কোথায় চলে গেছে? বঙ্গোপসাগরে চলে গেছে। তাহলে আজকাল কবির সুখে আছে, এটা দিয়ে আপনার সুরমা ও কুশিয়ারা আজমেরিগঞ্জে মিলিত হয়েছে। পাশাপাশি যে মিলিত হয়েছে যেখানে, সেখানে কালনী নাম ধারণ করে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই তো,
চারটা, এই চারটাই পরীক্ষায় বারবার আপনাদের আসে। তাহলে নদী গেল, নদীর উৎপত্তি স্থল গেল, নদীর প্রবেশ স্থল গেল, নদীর মিলিত হওয়ার স্থান গেল, আর বাকি থাকলো কি? বাকি থাকলো মাত্র দুইটা জায়গা, সেটা হচ্ছে নদী, শাখা নদী আর উপনদী কোনটি। এইটা শুধু বাকি থাকলো। এটা আমি লেকচার শিট থেকে আপনাদের কয়েকটা দাগিয়ে দেবো, ওই কয়টাই শুধু বারবার রিভিশন করবেন, তাহলে নদী নিয়ে আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না আশা করি। এবং প্রত্যাশা থাকলো যে এই নদী থেকে একটা প্রশ্ন মোটামুটি সন্দেহ কমন পাবেন সবাই। ওকে, তাহলে আমরা এখন দেখি, এটা যদি লেখা হয়ে থাকে আমরা লেকচার শিটে চলে যাব, ওখানে গিয়ে যে কটা দাগাবো লেকচার শিট থেকে ওই কটাই শুধু সবাই পড়বেন। জাদু শিক্ষা দিচ্ছি না, আবার জাদু করবো এটা ফির ভাবিয়েন না, হ্যাঁ, জাদু যেন না হয়ে যায় আবার এটা। আচ্ছা, কে কি বলবেন? নজরুল, এতগুলো হাত তুলে বসে আছেন কেন আপনারা, বলেন তো কি যে বলবেন আল্লাহ জানে। হ্যাঁ, আব্দুল মোমিন বলেন, কি বলতে চাচ্ছেন ভাই? আচ্ছা, আমি যদিও প্রথমে 20 মিনিটের মতো ক্লাসে ছিলাম না, থাকতে পারি নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে নদ আর নদীর মধ্যে পার্থক্যটা যদি একটু বলে দিতেন বা বুঝিয়ে দিতেন। আচ্ছা, নদ নদীর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আগে আমরা যেটা জানতাম সেটা হচ্ছে যে নদ বলতে যার কোনো শাখা প্রশাখা থাকে না, কিন্তু ব্রহ্মপুত্র নদের আবার শাখা আছে, তাহলে এটা ভাঙে, এটা শেষ হয়ে গেল, তাই না? এটা কি হয়ে গেল? শেষ হয়ে গেল। তো সেক্ষেত্রে তাহলে আর কি থাকলো? ব্যাকরণগত কিছু তফাৎ আছে, যেমন শব্দের শেষে অ থাকলে, মানে কোনো আকার একার রস্বইকার না থাকলে সেটাকে আমরা কি বলি? নদ বলি। আর শব্দের শেষে যে কোনো অ আরই যদি থাকে তাহলে সেটা হবে নদী। আপনি ভালো করে দেখেন, কপোতাক্ষ নদ, ঠিক আছে, নীল নদ, ব্রহ্মপুত্র নদ, অর্থাৎ শব্দের শেষে কি আছে? অ আছে, শুধু কিছুই নাই। আর যদি আপনি দেখেন মেঘনা, তিস্তা, পদ্মা, তাই না, যা নাম দেখেন সবগুলোর শেষে কিন্তু বিদ্যমান, এজন্য এগুলো নদী হবে। অর্থাৎ মেয়ে নাম যেগুলো আছে সেগুলো নদী, আর ছেলে নাম যেগুলো আছে সেগুলোই নদ, আর এর বেশি কিচ্ছু নাই। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। থ্যাংক ইউ। কি যে সুযোগ চাচ্ছে, হ্যাঁ নাজমুন আর বলেন, কি কি চাচ্ছেন বলেন, নাজমুন আর বলে ফেলেন। নাজমুন আর আনমিউট করেন, নাহলে তো আমি পারবো না বলতে, কথা বলতে পারবেন না তো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলে ফেলেন। স্যার স্যার আমি নতুন, হ্যাঁ, তবে আমি একটা কথা শেয়ার করতে চাচ্ছি, হয়তো বা আমার এটা ঠিক হচ্ছে না, তারপরে আমি শেয়ার করতে চাচ্ছি যে আমার 32 বছর হয়ে গেল, হুম। তা আমি অনেক বই পড়ছি স্যার, তারপরেও কেন জানি আমার রেজাল্ট ভালো হয় না। আমি চাচ্ছি যে স্যার আমার একটা সাজেশন যদি দিতেন, আর আমি স্যার এই সাজেশন রিটার্নের কি জন্য বোঝাচ্ছেন? কি হবো? আপনি প্রিলি পাস করতে পারতেছেন না নাকি রিটেন? রিটেনে আসে স্যার, দুই একটা আসছিল, কিন্তু প্রিলিতে তো নয় স্যার। কি সমস্যা আমি জানি না, পড়ি তো স্যার। কোনোভাবে পাস আসে না, তাই তো? তা আপনার হ্যাঁ হয়তো স্যার। পড়াশোনায় ঘাটতি আছে, ওই যে বললাম না, যে কোনটা পড়তে হবে কোনটা বাদ দিতে হবে। আগেরকার যুগে যেটা হতো আমাদের, সেটা হচ্ছে যে সবগুলো পড়ে ফেলা, তাই না? কিন্তু এখনকার যুগে স্মার্ট পড়াশোনার যুগ। এখন আপনি যদি বলেন যে সব পড়ে ফেলবেন, তাহলে আপনি অনেকটা নিচে নামে যাবেন। অর্থাৎ স্মার্ট হার্ড ওয়ার্কিং আর স্মার্ট ওয়ার্কিং এর মধ্যে তফাৎ আছে। আমরা ম্যাক্সিমাম সময় হার্ড ওয়ার্কিং করে ব্যর্থ হয়ে যাই। কেন হই? হার্ড ওয়ার্কিং এর সাথে স্মার্ট ওয়ার্কের তফাৎটা বুঝি না। এখনকার যুগে এসেছে স্টুডেন্টরা যেটা হচ্ছে, ঠিক বাদ দিবে কোনটা এটা তারা খোঁজে, বুঝেছেন? পড়বে কোনটা এটা খোঁজে না, মানে বাদ দিয়ে যেটা করা যায় এটা তারা খোঁজে। কিন্তু আমরা যেটা করি সচরাচর, আমরা সব পড়ে ফেলি, বাদ দেওয়ার কোনো পড়া পড়ি না। এই জন্য জগা খিচুড়ি বেজে যায়, বেশি পড়াশোনা করেও অনেক ক্ষেত্রে আমরা সাকসেস হতে পারি না। সো আপনার মনে হয় এই জায়গাটায় ল্যাক আছে, আপনি ঠিক কোনটা বাদ দিবেন আর কোনটা পড়বেন এই জিনিসটাতে আপনার সমস্যা আছে। এটা ওভারকাম করেন, আশা করি ভালো কিছু হবে। হ্যাঁ বলেন, তারুস সালাম বলেন, আপনাকে আনমিউট করেছি। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি সালাম। ল্যাবে বিএসসি করছি। আমি আমি ল্যাবে বিএসসি করছি। আমি কি স্কুল পর্যায়ে আবেদন করতে পারবো গণিতে বা অন্য কোনো সাবজেক্টে? আমাদের বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি এই ধরনের সাবজেক্ট ছিল আমাদের অনার্সে বিএসসি তে। কেমিস্ট্রিতে 300 মার্ক ছিল আপনার? স্যার আমাদের বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, বায়োলজি, ভাইরোলজি এই ধরনের সাবজেক্ট গুলো আমরা থাকে। তো আমরা যতটুকু কোথায় জানি তাতে থেকে আপনারা সামাজিক বিজ্ঞান না, আপনি হয়তোবা
আইসিটিতে আবেদন করার ইয়ে থাকতে পারে, অথবা সায়েন্স ভিত্তিক যেগুলো আছে সেগুলোতে আবেদন করাই থাকতে পারে। হ্যাঁ, নামাজ গণিতে পারবো কি দেওয়া স্যার? হবে। হুম হুম। গণিতে পারবো কি? গণিতের ব্যাপারটা আমি ঠিক শিওর না। আপনি গণিতের ওখানে রুলস আছে, দেখবেন গণিত থেকে কোন কোন ব্যাপারে, কোন কোন সাবজেক্ট থেকে গণিত আবেদন করা যায়, একটু সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, গণিতের ব্যাপারটা আমি জি জানি স্যার। না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আইসিটির দিকে দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ, ওদিকটা একটু খেয়াল করেন। আচ্ছা, নামাজের জন্য আমরা 10 মিনিট বিরতি দিচ্ছি, 5টা থেকে 5টা 10। এর বাইরে যেন কোথাও না যায়। এখানে 420 জন, 420 জনে যেন উপস্থিত থাকেন। আপনাদের কিন্তু পর্যবেক্ষণে রাখা হয়েছে, এটা মাথায় রাখবেন। আর এরপরে তো লেকচার আরো গুরুত্বপূর্ণ পড়া আছে। সবাই যান, নামাজ পড়ে 5টা 10-এ আবার সবাই চলে আসবেন। 1 মিনিটও যেন হেরফের না হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। জামাতের জন্য চিন্তা না করে নামাজটা পড়ে আসেন, একদিনে তো নাকি। আচ্ছা, আমরা আবার চলে আসলাম নামাজের বিরতির পর। আসলে এই আসরের নামাজের আমাদের বিরতি দেওয়ার কোনো রুলস নেই, কারণ আপনারা হয়তো জুমে রেখে আপনারা নামাজ পড়ে আবার আসতে পারেন, এটা তো সমস্যা নয়, কন্টিনিউ একটা প্রসেস। সুতরাং আপনারা যখন যা নামাজ দরকার তখন সে নামাজ পড়ে আসলেও হবে। আমরা মাগরিবের নামাজের জন্য বিরতি দিই, কারণ মাগরিবের নামাজ আমার সময় থাকে না পরবর্তীতে পড়ার জন্য, তাই আর কি। হ্যাঁ, যেহেতু 6টা ক্লাস শেষ হবে, আপনারা আরামসে মাগরিবের আসরের নামাজ কিন্তু পড়তে পারবেন। এনিওয়ে, আমরা নদ নদীর বৈশিষ্ট্যের মধ্যে যদি চলে আসি, এখান থেকে ঠিক কোনটা আসতে পারে বা আসার সম্ভাবনা আছে আপনাদের, এটা যদি দেখি। নদ নদীর বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত যেটা আমরা দেখব, যে একটা নদী কিন্তু 4টা জায়গা দখল করে আছে। হুম, আমরা যদি বলি যে একটা নদী 4টা জায়গা কি কি দখল করে আছে, দেখেন, এই যে মেঘনা নদী। মেঘনা নদীকে বলা হয় সবচেয়ে বড় নদী, বৃহত্তম নদী। প্রশস্তের দিক থেকেও মেঘনা নদী বড়, নাব্যতার দিক থেকেও মেঘনা নদী বড়, গভীরতার দিক থেকেও মেঘনা নদী বড়। আর বাকিগুলো কিন্তু আমরা কম বেশি দেখলাম, শুধুমাত্র দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা, এতটুকু মনে রাখবেন। আর নদীর বড় যা কিছু আছে সবগুলোই হচ্ছে মেঘনার কাছে এখন পর্যন্ত। শুধু পদ্মা নদী বেশি ভাঙনের জন্যই মোটামুটি বলতে পারি যে পদ্মা একটু বড় হয়ে গেছে। তো আসলে পদ্মা নদীর এই ভাঙনের জন্যই পদ্মা বড়, কিন্তু মেঘনা একটু ঠান্ডা নদী আর কি, ঠান্ডা আমরা বলে থাকি, ওটা খুব বেশি ভাঙে না, একেবারে বয়ে চলে। এই জন্য মেঘনাকে নাব্য নদীও বলা হয়ে থাকে। যে নদী কোনো কিছু মানে এপাশ ওপাশ না দেখে নিজের গতিতে, একই গতিতে চলাচল করে, সেটাকে নাব্য নদী বলা হয়ে থাকে। এই জন্য বৃহত্তম নাব্য নদী হচ্ছে বাংলাদেশের মেঘনা নদী। গভীরতার দিক থেকেও বেশি হচ্ছে মেঘনা নদী। তারপরে বৃহত্তম নদী হচ্ছে মেঘনা নদী, এবং প্রশস্ততম নদীও হচ্ছে মেঘনা নদী। শুধুমাত্র দৈর্ঘ্যের দিক থেকে একটা নদী আছে, সেটা হচ্ছে পদ্মা নদী বড়, এটা মনে রাখবেন একটু। তারপরে আসেন খরস্রোতা নদী, আমরা জানি কর্ণফুলী নদী, কারণ কর্ণফুলী নদীতেই যদি আমরা বলি, কর্ণফুলী নদীতেই কিন্তু বাঁধ, আমাদের বিদ্যুৎ উৎপাদনের জন্য কর্ণফুলী নদীতে বাঁধ দেওয়া হয়েছে, এটা কর্ণফুলী নদী। দীর্ঘ পথ অতিক্রমকারী নদী হচ্ছে ব্রহ্মপুত্র, অনেক দূর থেকে এসেছে, প্রায় 5টা দেশ, তিব্বত থেকে শুরু করে তিব্বত, নেপাল, ভারত, বাংলাদেশ, 5-4টা দেশের মতো, চীন থেকেও মোটামুটি এসেছে। তো 5টা দেশ অতিক্রম করা নদী হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এখান থেকে যেগুলো দাগালাম এগুলো করবেন। উপনদী এবং শাখা নদীর ক্ষেত্রে 3 থেকে 4টা প্রশ্ন এখানে আসে। যেমন প্রথমে পড়বেন পদ্মা নদী উপনদী আসে, যমুনার নদীর শাখা নদী এবং উপনদী পরীক্ষায় আসে, ব্রহ্মপুত্র নদীর শাখা নদী এবং উপনদী আসে, ধলেশ্বরীর শাখা নদী এবং উপনদী পরীক্ষায় আসে। আর মহানন্দা তো আরেকজনের শাখা নদী, এই জন্য ওইটার পড়ার দরকার নেই, ওইটা পড়লে এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে 4টা পড়বেন, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ধলেশ্বরী। পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র এবং ধলেশ্বরী, এই 4টা নদীর শাখা নদী এবং উপনদীগুলো পরীক্ষা কমন পড়ে। সো এগুলোকে একটু সবাই পড়ে নেবেন এখান থেকে। মোটামুটি নদ নদী আমাদের এই পর্যন্তই। নদ নদীতে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আর আসে না, বা এর বাইরে পড়ার মতো কিছু নাই। এখন যদি প্রশ্নে আমরা চলে আসি, দেখেন প্রশ্নে আপনাদের যা পড়িয়েছি সব এখানে চলে এসেছে। যা যা এখানে প্রশ্ন আপনি পড়তেছেন সবগুলো প্রশ্ন অলরেডি আমরা পড়িয়ে ফেলেছি, এই জন্য এগুলো তো আর দরকার আমাদের হচ্ছে না। রিসার্চ ওয়ার্কের ব্যাপারগুলো আপনাদের নিজস্ব ব্যাপার, এগুলো নিজেরা নিজেরা বাড়িতে পড়বেন। পড়ার পর ওই যে উত্তরগুলো আছে, উত্তরগুলো একটু ঢেকে রাখবেন। ঢেকে রাখার পর নিজেরা নিজেদের মতো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে রিসার্চ ওয়ার্কগুলো আপনাদের একাধারে শেষ হয়ে যাবে। আমি যা পড়িয়েছি, আপনি যা পড়লেন, যেটা পারবেন না সেটা আবার নতুন করে রিভিশন দিবেন,
শেষ, ওটা নিয়ে আর কোনো কথা নেই। এবার আসি আন্তঃসীমান্ত অভিন্ন নদী। আন্তঃসীমান্ত অভিন্ন নদীর মধ্যে আপনাদের যেটা পরীক্ষায় আসে একেবারে সবচেয়ে বেশি যেটা আসার মতো, সেটা হচ্ছে মিয়ানমার থেকে যে নদীগুলো এসেছে বাংলাদেশে, এগুলো নিয়ে আসে। যেমন মিয়ানমার থেকে বাংলাদেশে নদী এসেছে 3টি, আর সাঙ্গু নদী, বান্দরবন, মাতামুহুরী বান্দরবন, শুধু নাফ নদী কক্সবাজার। পরীক্ষায় আসে আপনাদের, পরীক্ষা যেটা আসে যে নাফ নদী কোথায় দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করেছে কোথায় দিয়ে বলেন তো দেখি? কর্ণফুলী নদী কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। কর্ণফুলী নদী কিন্তু ভারত থেকে বাংলাদেশে এসেছে। অনেকে মনে করতে পারেন যে কর্ণফুলী মিয়ানমার থেকে না। 3টা নদী সাঙ্গু, মাতামুহুরী এবং নাফ, এই 3টা নদী সামান। এই সামান যদি আমরা বলি নামাজ বা সামান, যদি আমরা বলি সামান, সাঙ্গু, মাতামুহুরী এবং নাভ, এই 3টা নদী এসেছে কোথায় থেকে? মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে। পরীক্ষায় যেটা বেশি বেশি আসে যে নাফ নদী কোথায় হয়ে বাংলাদেশে এসেছে, এটা কক্সবাজার। আর কক্সবাজার শুধুমাত্র না, টেকনাফ যে নামকরণ করা হয়েছে, এই টেকনাফও নাফ নদীর নামে নামকরণ করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ যে আমরা পড়ি, সেন্ট মার্টিন দ্বীপও নাফ নদীর তীরেই অবস্থিত। এগুলো একটা একটা করে আলাদা আলাদা করে পড়তে হয়, এগুলো ওভাবে পরীক্ষায় সচরাচর আসে আপনাদের। এখন আমরা নদ নদীর শেষ, নদ নদীর পরে আমরা যদি দেখি আপনাদের ঠিক কোনটা পড়তে হবে, এটা নদী তীরবর্তী স্থান বা শহর। নদী তীরবর্তী স্থান বা শহরের মধ্যে এই যে এগুলো আসে, যেমন আপনাদের 18তমতে প্রভাষক, 18তমতে প্রভাষকে আসছে, যেটা আসছে আপনাদের এই যে মহেশগড় কোন নদীর তীরে অবস্থিত। এই 18তম, ওই যে গত যে নিয়োগ বিজ্ঞপ্তি আসলো, এই গত নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের প্রিলিতে এসেছিল কলেজ প্রভাষকে যে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। তার মানে এটা বুঝে নিতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। মহাস্থানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত। তাহলে করতোয়া নদীর তীরে আর কি কি আছে? বগুড়া পৌরসভা করতোয়া নদী, এটা আপনারা স্কিপ করতে পারেন। তাহলে এবার অন্য কিছু আসতে পারে। মহানন্দা কোন নদীর তীরে, বা মহানন্দা নদীর তীরে কি কি অবস্থিত? বাংলাবান্ধা, তেঁতুলিয়া এবং চাঁপাইনবাবগঞ্জ, 3টা হচ্ছে মহানন্দা নদীর তীরে অবস্থিত। ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত রৌমারী এবং সিলমারী বন্দর। এরপর আসেন, এটা পরীক্ষায় আসে, নারায়ণগঞ্জ কোথায়, কোন নদীর তীরে অবস্থিত? মুন্সিগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? আর আমরা তো সবাই জানি যে ঢাকা তো কম বেশি আমরা সবাই জানি কোন নদী বলেন তো দেখি? বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত, এটা পরীক্ষায় আসে। আর এগুলো খুব একটা বেশি দরকার নেই, যেগুলো আমি একটু দাগাইলাম সেগুলো বেশি বেশি করবেন। এই গঙ্গা বা পদ্মা, রাজশাহী, আমরা সবাই জানি যে পদ্মা নদী রাজশাহী হয়ে এসেছে, অর্থাৎ ম্যাক্সিমাম নদী কিন্তু উত্তরবঙ্গ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বড় বড় যে নদীগুলো প্রত্যেকটাই উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। শুধুমাত্র মেঘনা নদী শুধু সিলেট দিয়ে, এছাড়া পদ্মা, যমুনা, তারপর হচ্ছে তোমার ব্রহ্মপুত্র, তিস্তা, ধল্লা, সব নদী কোথায় দিয়ে এসেছে? উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে যেই কটা এখানে দাগাইলাম এগুলোতে গুরুত্ব দিবেন সবাই। এই দেখেন মানে ইডিএসসি নামাজের বিরতি, তার মধ্যে প্রায় 50 জন স্টুডেন্ট হারাই গেছে। এরা ঠিক কোথায় গেছে আল্লাহ জানে। বারবার বলে দিলাম যে সবাইকে থাকতে হবে, এরপর 50 জন নাই। এই জন্য বিরতি দিতে চাই না, যে বিরতি দিলে স্টুডেন্ট চলে যায়, তারা বিভিন্ন কাজে চলে যায়। তো এখান থেকে আর হারানোর দরকার নেই, এখান থেকে সবাই থেকে যাবেন। সামনে তো এই লেকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মহানন্দা, করতোয়া, ব্রহ্মপুত্র, গঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা, এই কয়টা এখান থেকে পড়বেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষায় আসার জন্য। তারপর যদি আমরা দেখি আর কি আপনাদের আসতে পারে, এই যে নাফ নদী একটু আগে আমাদের বলে দিছি, সিলেট কোন নদীর তীরে অবস্থিত, এটা আসছিল আরেকবার পরীক্ষায়। 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আপনাদের চলে আসছিল, সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সিলেট কোন নদী? সুরমা নদীর তীরে অবস্থিত সিলেট। সিলেট সুরমা নদীর তীরে অবস্থিত। এই কয়টা পড়বেন এখান থেকে। তারপর আমরা আসি, দেখি আপনাদের আর কি আছে গুরুত্বপূর্ণ। এক কথা উত্তরগুলো ওখান থেকে এখানে চলে এসেছে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? বুড়িমারি স্থলবন্দর কোন নদী? তিতাস কোন জেলায় অবস্থিত? তিতাস কোন জেলায়? ব্রাহ্মণবাড়িয়া না? তিতাস একটি নদীর নাম, পড়েছেন? তিতাস একটি নদীর নাম পড়েছিলেন? পড়েছেন তো মনে হয় সবাই, না? তিতাস একটি নদীর নাম, আমরা সবাই জানি তিতাস একটি নদীর নাম। এটা কোথায় অবস্থিত? তিতাস নদী, ব্রাহ্মণবাড়িয়া। এই তিতাস নদীতে, তিতাস একটি নদীর নাম একটা মুভি আছে, বাংলাদেশের লাস্যময়ী অভিনেত্রীর নাম হচ্ছে কে? সুচিত্রা সেন। এই সুচিত্রা সেন তিতাস একটি নদীর নামে কি ছিল, মুভি করেছিল। সেখানে তিনি তিতাস নদীর তীরে যারা বসবাস করে এই মানুষের জীবনী তুলে ধরেছিলেন তিনি।
আপনি নুরুন্নাহার, আপনি লেকচার শিট পাবেন, আমাদের সার্ভিসে ফোন দেন, সার্ভিসের নাম্বারগুলোতে ফোন দিলে লেকচার শিট পেয়ে যাবেন। এবার আমরা আসি বাংলাদেশের হাওর, বিল, হ্রদ এবং লেক। হাওর, বিল, হ্রদ এবং লেক। এখন কথা হচ্ছে বিল, হ্রদ, লেক, হাওর এগুলো কি? কেউ কি বলতে পারবেন হাওর আর বিলের মধ্যে তফাৎ কি? বলেন দেখি, কে বলতে পারবেন? সঞ্চিতা বলেন, আপনি হাত তুলেছেন, আপনি বলবেন হাওর এবং বিলের মধ্যে তফাৎ কি? হুম বিল তো স্যার হচ্ছে আপনার মানে হচ্ছে বন্যার সময় যে পানিটা আসে স্যার, সেই হুম পানিটা আপনার হচ্ছে মানে নিচু এলাকায় প্লাবিত হয়ে যায়, সেটাতেই পানি ধরে রাখে, সেটাকে বিল বলে। আর কঠিন হাওর বা কেন যাচ্ছেন? হ্যাঁ স্যার, আমার মাথা মানে কাজ করতেছে না। একটু আগে সার্ভিস থেকে ফোন দিয়েছে, আমি কেন ক্লাসে অ্যাটেন্ড করছি, 9 মিনিট ছিলাম এই জন্য, দিয়ে আমার মাথা হয়ে গেছে, বুঝতে পারছেন স্যার। 9 মিনিট ছিলেন বলতে? মানে আমি বিশেষ ক্লাসেও আছি তো স্যার, তো ওই ক্লাসে আচ্ছা আমি আচ্ছা, এটা নয় আপনাদের মিনিট এখানে যারা হারাই যা গেছে তাদের সবাইকে ফোন করা হচ্ছে যে কারা কারা স্যার কাছ থেকে। মানে হচ্ছে একটু পারিবারিক সমস্যার জন্য মানে 12 মিনিট ছিলাম, মানে আমার হজে ছিল ছাত্রছাত্রীরা, এরে এরে আসছে তো, একটু ব্যস্ত হয়ে গেছিলাম, যে 9 মিনিট ক্লাস থেকে লিভ নিয়েছে, স্যারকে পারমিশনও নেইনি, এটা আমি ভুল করছি, আমার এরকম হয় না। তারপর ফোন দিয়েছে, আমি মানে আতঙ্কের মধ্যে পড়ে গেছি স্যার। আচ্ছা আচ্ছা, যাক, আপনাদের যে এখন আতঙ্কে রাখতে পারতেছে এটাই হলো সবচেয়ে বড় না কথা। না, আতঙ্ক মানে স্যার আমি কোনো বেয়াদবি করিনি, কিংবা কোনো ক্লাসে ইয়েও হ্যাঁ, করি না আপনাদের উদ্দেশ্যে মানে। আমরা বলি, আমাদের একটা ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে। আপনারা জি যারা স্যার। ক্লাস অ্যাটেন্ড করতেছেন তারা আবার বের হয়ে যদি যান তাদেরকে ফোন করা হবে। যদি যৌক্তিক কোনো কারণ দেখাতে না পারেন, এরকম যদি 3 দিন আপনারা করেন, তাহলে আপনাদেরকে সম্পূর্ণ ব্যাচ থেকে রিমুভ করা হ্যাঁ, হবে। সেটা সম্বন্ধে তো জানি, কিন্তু আমি মানে ভাবতে পারিনি স্যার, এই প্রথম আমি এরকম করলাম, প্রথমেই আমাকে হচ্ছে ফোন দেওয়া হলো, মানে আমি তো অবাক হয়ে গেছি স্যার, আমি কখনো ফাঁকিবাজি দেই না, পরীক্ষা চুরি করি না সবসময়ের মানে। জন্য এরকমই ধরা পড়ে, বুঝছেন? যারা কম বেশি কম ফাঁকিবাজি করে তারাই যদি একদিন ফাঁকিবাজি আমার দুইটা ক্লাস ছিল, মানে দুইটা ক্লাস খুব পড়ে গেছে স্যার, বিসিএস আর হচ্ছে এনটিএস এর দুইটা ক্লাসে একই সময় হয়ে ঠিক গেছে। আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাদের হাতে সময় কম, আমরা সঞ্চিতা পরে কথা বলবো। একটা এটা কথা ক্লিয়ার। বলি স্যার, আর একটা কথা স্যার, আমার হচ্ছে সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, তো আমি হচ্ছে আইসিটি তো 1 বছরের একটা ডিপ্লোমা করতে স্যার, তো আমি কি আইসিটি তে হচ্ছে স্কুল পর্যায়ে মানে আবেদন করতে পারবো? এটা গতবার নিয়ম ছিল, কিন্তু এবারের আসলে সার্কুলারের নিয়ম, সার্কুলার না দেওয়া পর্যন্ত কোনোভাবে বলা যাচ্ছে না কি হবে। কারণ বিগত সরকারের আমলে বিগত সরকার এটা দিয়েছে, এখন এই সরকার আমলে ঠিক এই সরকার কি দেবে এটা আমরা জানি না। সো বলতে পারছি না। আপনি যে বেসিক সাবজেক্ট আছে সেটা নিয়ে চিন্তা করেন, অযথা কেন আইসিটি ফাইসিটি নিয়ে দৌড়াচ্ছেন আমি ঠিক বুঝতেছি না। ক্লিয়ার? বেতন তো একই, আমার সবকিছু। সাবজেক্টের পদ। থ্যাংক ইউ, আমরা পরে কথা বলবো আপনার সাথে, কোনো সমস্যা নাই। তাহলে হাওর, বিল এবং হ্রদ বা লেক, আমি এটা যদি একটু বলি, হাওর এবং বিলের মধ্যে তফাৎ, এগুলো কখনো পরীক্ষায় আসে না। তারপর এমনিতে অনেকের ক্ষেত্রে মনে খুঁজখুজ করে না যে হাওর কি আবার বিল কি। বিল হচ্ছে, আমরা যদি সচরাচর বলি যে প্লেট, আমরা দেখি যে প্লেটে ভাত খাই, এই প্লেটের মতো বিলের গভীরতা, বিল এইভাবে ঠিক আসে। অর্থাৎ নিচে একটু গভীর, উপরে প্লেটের শাখা প্রশাখা গুলো থাকে। বর্ষা মৌসুমে পুরোটা ভরে বিল হয়ে যায়। আবার যখন শুষ্ক মৌসুম আসে, এই যে উপরে যে প্লেটের মতো যে শাখাগুলো আছে সেগুলো এসে নিচের দিকে নেমে যায়, এটা হচ্ছে বিল। আর হাওর হচ্ছে বাটির মতো, বাটি পর্যন্ত যেগুলো যে বাটিতে আমরা ভাত নেই বা তরকারি নেই, এরকম আর কি বাটির মতো হাওর। এই বাটির মতো হওয়ার কারণে কিছু অংশ দেখা যায় শুষ্ক মৌসুমে শুকায়, কিন্তু পুরোটা শুকিয়ে যায় না। তবে এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতর দিয়ে নদী থাকতে পারে। এর ভেতর দিয়ে কি থাকতে পারে? নদী থাকতে পারে। তাহলে হাওর এবং বিল গেল। এবার আসেন বাওরের মধ্যে কি। বাওর হচ্ছে কোন পরিত্যক্ত নদী যদি মরে যায়, সেই মরে যাওয়া নদীর ভূগর্ভে যে পানিটা থাকে, ওটা যুগ যুগ ধরে যে পানিটা বিদ্যমান থাকে, সেটাকে বলা হয় বাওর। কি বলা হয়? বাওর। আর ঝিল হচ্ছে, ঝিল বলি না, ঝিল, ঝিল হচ্ছে মূলত ঝর্ণা থেকে আসার পরে হ্রদের মতো আর কি, হ্রদকে শুকিয়ে ঝিলের মতো করা হয়। এটা এক প্রকার গর্ত বা এক প্রকার খালকে আমরা ঝিল বলে থাকি। তাহলে হাওর, বাওর, ঝিল এবং বিল সব কটাই আশা করি ক্লিয়ার হয়ে গেছেন আপনারা। এটা নিয়ে পরবর্তীতে কেউ জিজ্ঞাসা করলে যেন পারেন আর কি। আমরা এবার আসি বিলের ক্ষেত্রে। বাংলাদেশের বৃহত্তম বিল বলা হয়ে থাকে চলন বিলকে, প্রচুর পরিমাণ পরীক্ষায় আসে। চলন বিল বিস্তৃত মূলত কয়টা জেলা জুড়ে? চলন বিল বিস্তৃত হচ্ছে 4টা জেলা জুড়ে। কয়টা জেলা? 4টা জেলা। অর্থাৎ রাজশাহী এখানে যোগ হবে।
পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এবং রাজশাহী। বাংলাদেশের মিঠা পানির সবচেয়ে মাছের প্রধান উৎস কোন বিল? চলন বিল। বিল ডাকাতিয়া কোথায় অবস্থিত? খুলনা। এগুলো প্রত্যেকটা পরীক্ষা আসে, এনটিআরসি এর পরীক্ষা আসে, সুতরাং কোনোভাবে মিস করা যাবে না। বাংলাদেশের একমাত্র সীমান্তবর্তী বিলের নাম কি? তামাবিল। তামাবিল অবস্থিত কোন জেলায়? সিলেট জেলায়। টাঙ্গুয়ার হাওর অবস্থিত কোন জেলায়? সিলেট জেলায়। প্রচুর পরিমাণ আসে পরীক্ষায়। তারপরে আসেন, ফয়েজ লেক থেকে তেমন কোনো প্রশ্ন আসে না। এই যে কটা 1 2 3 4 5 6 7, এখান থেকে এই 7টা বেশি বেশি করে পড়ে ফেলবেন সবাই। তারপর আমরা যদি নিচে আসি, নিচের দিকে যদি দেখি যে আসলে কি আসতে পারে, বগা লেক, প্রান্তিক লেক, এগুলো খুব একটা আগে আসতো, এখন দেখি না আমরা। এই যে এটা আসছিল পরীক্ষা আপনাদের, পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কাকে? কি বলা হয়? পশ্চিমা বাহিনীর নদী বলা হয় কাকে? ডাকাতিয়া বিলকে। তারপরে আরেকবার আসছিল ভবদহ বিল, কোথায় অবস্থিত? যশোর জেলায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম হাওরের নাম কি? হাকালুকি হাওর। এই যে কটা, ওখান থেকে 7টা, এখান থেকে 3টা, তাহলে 7 আর 3 10টা। এই 10টা এখান থেকে পড়ে ফেলবেন। এই 10টা এই পাশ থেকে পড়বেন, এই পাশ থেকে আশা করি যে এগুলোই আসার সম্ভাবনাটা বেশি আপনাদের। তারপরে আমরা যদি ওই পাশে যাই, দেখি আপনাদের আর কি আছে। এই পাশে আমরা সোয়াজ অফ নো গ্রাউন্ড সেদিন আপনাদেরকে পড়িয়ে দিয়েছি। সোয়াজ অফ নো গ্রাউন্ড বা বঙ্গোপসাগরের মধ্যে আপনাদের যেটা পড়বেন এখান থেকে, বঙ্গোপসাগর যে মহাসাগরের অংশ, বঙ্গোপসাগর ভারত মহাসাগরের অংশ। সোয়াজ অফ নো গ্রাউন্ড নামে পরিচিত কোনটি? গঙ্গা খাত, এটার আরো নাম আছে বঙ্গ খাত অথবা সাবমেরিন ক্যানিয়ন। সাবমেরিন ক্যানিয়ন, সবগুলো একই জিনিস। গঙ্গা খাত, গঙ্গা খাত, সাবমেরিন ক্যানিয়ন, সোয়াজ অফ নো গ্রাউন্ড, প্রত্যেকটা হচ্ছে এই বঙ্গোপসাগরের মধ্যে যে খালটা আছে, এই খালটাকে একত্রভাবে এটা বলা হয়ে থাকে। ওকে, তাহলে এখান থেকে 3টা দেখবেন আপনারা। সোয়াজ অফ নো গ্রাউন্ড অন্য যে নামে পরিচিত আছে, বঙ্গ খাত বলা হয়, গঙ্গা খাত বলা হয়, সাবমেরিন ক্যানিয়নও বলা হয়। 3টায় থাকবে। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা এখান থেকে আর কি আসতে পারে? সমুদ্র সৈকত। সমুদ্র সৈকত থেকে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত আমরা অলরেডি মনে হয় পড়িয়ে দিয়েছি, এর আগে যেটা ছিল ওখানে এর আগের লেকচারে পড়িয়েছি। যদি না থাকে এর বিস্তারিত আমরা পরে আবার পড়াবো। বৃহত্তম সমুদ্র সৈকত অবস্থিত কোথায়? বাংলাদেশে। যদি ওটা নিয়ে আসলে কি আছে, কনফিউশন আছে যে বাংলাদেশের বৃহত্তম সমুদ্র সৈকত কি আসলেই বাংলাদেশে, বা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কি আসলে বাংলাদেশে কিনা। কারণ আমরা যতটুকু জানি পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত বাংলাদেশে, এটা এরকম তথ্য কোথাও পাওয়া যায়নি বা এরকম তথ্য নেই। কারণ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকতের নাম হচ্ছে যেটা বলা হয়ে থাকে লা ক্যাসিনো। কি নাম? লা ক্যাসিনো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম সমুদ্র সৈকত, যেটা মূলত ব্রাজিলে অবস্থিত। আর এই যে এটা আমরা আমরা যে বলে থাকি, এটা আমাদের মিথ একটা, যদিও আসলে কিছু করার নাই, কারণ যা আসবে পরীক্ষাটা দিতে হবে। ঠিক আছে, দিতে হবে, কারণ বাংলাদেশে ওখানে আপনার চাবে, যেহেতু বাংলাদেশে চাবে, ওটা আপনাকে ভুল করা যাবে না। যেমন আমরা যদি পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত বলা হয় এটা বাংলাদেশ, আরো বেশ কিছু প্রশ্ন আছে যে বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? সিয়েরা লিওন। এটাও একটা ভুল তথ্য, আমরা জানি, এটাও ভুলের মধ্যে আমরা আছি। ওটা কোনো অথেন্টিক কোনো নিউজ নেই। তো তারপর আমাদের পড়তে হবে, কিছু করার নেই। রিটেন ক্লাস কবে শুরু হবে? রিটেন ক্লাস আমাদের ক্লাস কবে শুরু হবে এটা না, ভর্তি শুরু হয়ে গেছে। ক্লাসের ব্যাপারে আপনাদের ভর্তি হয়ে যান, তারপরে জানতে পারবেন যে কবে থেকে শুরু হতে পারে। তবে আরেক মাসের প্রথম উইক থেকে আশা করা যায়। তারপর আসেন, বাংলাদেশের সমুদ্র সীমার দৈর্ঘ্য 711 কিলোমিটার। এটা পড়বেন এখান থেকে। কুয়াকাটা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? পটুয়াখালী। আর আবার ওই যে বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতের দৈর্ঘ্য, এটা নিয়ে তথ্য আছে, আমি বলেছি আপনাদেরকে। ইনানি আসে নাই। এই যে পার্কি সমুদ্র সৈকত, এটা আপনাদের 43তম বিসিএস এ চলে আসছিল। পার্কি সমুদ্র সৈকত অবস্থিত কোথায়? চট্টগ্রামে। এর আগে কিন্তু এটা আসছিল না, বা কখনো এটা আসে নাই। এরপর এটা আসার পরে পার্কি চলে আসছে। যেমন আহ এক এক কাঁচা পাটের গাইটের ওজন কত? কাঁচা পাটের গাইটের ওজন কত? বিসিএস একবার দিয়ে দিছে। বলেন তো, এখন যদি সে এই গাইড যদি মানে সে মাপ না করে, পরিমাপ না করে, আসলে বলাটা সহজ। এটা এক একজন এক এক রকমের কাঁচা পাট মাথায় নাই। এখন ওরা এটা ঠিক করে দিচ্ছে 4.5 মণ। এখন 4.5 মণ কাঁচা পাটের গাইড কি আমরা মাথায় নিতে পারবো? এটা সম্ভব? কেউ পারবে? তো আমি নিজেও তো বলি যে ছোটবেলা যখন আমি আমাদের পাঠ হতো, আমি তখন ছোটবেলায় পাটের গাইড গুলো মাথায় নিতাম। সর্বোচ্চ দেখা যেত যে মানে
1 মণ থেকে সর্বোচ্চ হচ্ছে 50 কেজি, এর বাইরে তো আমার পক্ষে সম্ভব ছিল না, সেভাবে এটা বাধা হতো। কিন্তু চলে আসছে কাঁচা পাটের বা গাইটের ওজন কত, এখন ওইটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ওটা এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন পরীক্ষা এটা দিয়ে দেয়। তার মানে যা ধরে নেওয়া আছে এই পরিমাণ প্রশ্ন, এটা প্রশ্ন আসলে যে করেছে তার মাথায় কি খেলা করেছে চিন্তা করুন। কেউ কি পারার মতো এই প্রশ্নটা এই জীবনে, যদি কেউ মানে ফার্স্ট বার না পড়ে, কোনোভাবে সম্ভাবনা আছে? সম্ভাবনা কিন্তু নাই। তো ওটা পরীক্ষা চলে আসছে। ঠিক এই যে পার্কি সমুদ্র সৈকত কোনোদিন আসে নাই, একবার বিসিএস এসেছে, তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেছে আর কি। তারপর বাড়ির প্রশ্নগুলো নিজেদের মতো করে এখান থেকে সব করে নেবেন আশা করি। ওখানে যা পড়িয়েছি সব এখানে আছে, একবার খালি রিভিশন দিলেই হবে। আমরা এবার আসবো বাংলাদেশের দ্বীপ এবং চর। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা। শুধুমাত্র এনটিআরসি এর জন্য বলবো না, অন্যান্য যে পরীক্ষাগুলো আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য এই দ্বীপ এবং চর থেকে এখন প্রশ্ন আসতেছে। ঠিক আছে, দ্বীপ এবং চর থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসতেছে। এবার আসেন বাংলাদেশের যে নদীতে সবচেয়ে চরের সংখ্যা বেশি। এই যে কয়েকদিন আগে প্রশ্ন এনএসআই তে পরীক্ষা আসলো যে বাংলাদেশের কোন দ্বীপে কোন কোন জেলায় সবচেয়ে নদী বেশি, তাই না? এখন দিয়ে দিছে ভোলা, উত্তর কিন্তু ভোলা। বাট আপনি আমি কখনোই কিন্তু চিন্তাও করি নাই ভোলা জেলাতে নদী বেশি হতে পারে, কারণ ভোলা একটা দ্বীপ জেলা, সেখানে আবার নদী থাকবে কেমনে, চিন্তা কিন্তু এটা ধরে ধরে না। ম্যাক্সিমাম গুলো উত্তর ভুল করে আসছেন, কারণ আপনাকে ওই ঠিক উত্তর ভুল করার জন্যই দিয়েছে। কিন্তু এর আগে প্রশ্ন আসছিল সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ জেলার নাম কি। ওখানে নড়িয়া আছে, শরীয়তপুর আছে, জাজিরা আছে, আর মুন্সিগঞ্জ আছে। কিন্তু সেটা পরীক্ষা আপনাদের উত্তর হয়েছে নড়িয়া। বাট ম্যাক্সিমাম শরীয়তপুর দেখা যাচ্ছে, কারণ শরীয়তপুর আমাদের সবার কমন একটা জিনিস। বাট নড়িয়া যে ভেঙে চুরে নড়িয়াকে শেষ করে দিয়েছে, এটা কিন্তু আমাদের মাথায় নেই। তো এরকম পরীক্ষা দিয়ে দেয় কোন নদীতে চরের সংখ্যা বেশি, হুট করে নাও পারার জিনিস। কোন নদীতে চরের সংখ্যা বেশি? তো কোন নদী চরের সংখ্যা বেশি? সবচেয়ে চরের সংখ্যা বেশি যমুনা নদীতে। কেন বেশি? এই যে বললাম, যমুনা নদী আগে একটা জোনাই খাল নামে ছিল, ছোট্ট একটা খাল, ওই খালে নদী এখন পরিণত হয়েছে। পানি বেশি আসে না, পানি বেশি আসে না ইয়ে থেকে, ভারত থেকে। এই জন্য বিভিন্ন এলাকায় চর জাগতেছে যমুনা নদীতে। এই জন্য যমুনা নদীর সবচেয়ে চরের সংখ্যা বেশি। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয় কাকে? বাংলাদেশকে। বয়ের মতো দেখতে, সেটাকে কি বলা হয়? বদ্বীপ। পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। এগুলো পুরোটাই পড়া লাগবে, একেবারে বাদ দেওয়ার কোনো উপায় নেই, কারণ প্রত্যেকটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর আসেন বাংলাদেশের যে দ্বীপে মন্দির আছে, মহেশখালী দ্বীপে বাংলাদেশের মন্দির আছে। মহেশখালীর পানের খিলিতারে বানাই খাওয়াতাম না, অনেক আগে আমরা এটা পড়তাম, বা একটা গান ছিল না? আচ্ছা, মহেশখালীর মহেশখালীর পানের খিলিতারে বানাই খাওয়াতাম, গানের প্রথম লাইন কি ছিল বলেন তো দেখি? যদি সুন্দর একটা মন পাইতাম, তাই না? মহেশখালীর পানের খিলিতারে বানাই খাওয়াতাম। আমাদের যুগে এই গানগুলো ছিল, এখন তো এগুলো নাই। এগুলো তো এখন নাই, এখন তো অন্য রকমের গান চলে আসছে, প্যারোডি গান গায়। সেই গানের কোনো উত্তর নাই, কোনো অর্থ নাই, কোনো কিছুই নাই, নো মিনিং। গাচ্ছে তো গাচ্ছে, এখন যা আছে কপালে খালি এখন নাচ, শুধু ভিতরে আসলেই হলো, মানে এমন। বাট আমাদের ওই আপনাকে যদি বলি মনির খানের আগ পর্যন্ত যদি আপনি দেখেন, মনির খানের আগ পর্যন্ত যে গানগুলো ছিল এইটাই গান। পাবেন পাবেন, সুন্দর একটা মন পাবেন, চিন্তা নিয়েন না। এবার আসেন বাংলাদেশের যে দ্বীপে মন্দির আছে মহেশখালী দ্বীপে, এই মহেশখালী দ্বীপের পানেও আবার কি আছে? অনেক স্বাদ। যদি কেউ একটা যে যে থাকেন তাহলে জানেন, মহেশখালীতে যারা যাবেন তাহলে আপনারা দেখবেন। ওই মহেশখালীর যেটা বলছিলাম, মহেশখালী স্টুডেন্ট ছিল, ও এবার লেকচারার হয়ে গেছে, ওই রিটার্নে ছিল, মহেশখালী থেকে সে কোচিং করেছে আমাদের এখানে। তো তার ইচ্ছা হচ্ছে মহেশখালীতে টিচার হবে আর কি। নিঝুম দ্বীপের অবস্থান নোয়াখালী। এবার আসেন ভোলা দ্বীপ। ভোলা দ্বীপের একাধারে কয়েকটা বৈশিষ্ট্য আছে। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ নাম হচ্ছে ভোলা, একমাত্র দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা। তারপরে শাহবাজপুর দ্বীপ, মানে ভোলা দ্বীপের অপর নাম কি? শাহবাজপুর দ্বীপ। কয়েকটা নামে হচ্ছে ভোলা। ভোলা আমার জেলা নাকি? ভেরি গুড। ভোলা আপনার, ভোলা তো জেলা, কিন্তু ভোলাকে নিয়ে তো চিন্তা আছে কবে যে কি হয়। গ্রিন হাউস ইফেক্টের কারণে যদি গ্লোবাল ওয়ার্মিং হয়ে যায়, বাংলাদেশের যে সকল এলাকা তলিয়ে যাবে তার মধ্যে ভোলা একটা আছে। সো সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে ভোলা জেলা নিয়ে 3টা নাম আছে। ভোলা জেলার মানে নাম শাহবাজপুর ছিল,
বৃহত্তম দ্বীপ বলা হয় বাংলাদেশের, এবং বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলার নাম হচ্ছে ভোলা। এরপর আসেন সেন্ট মার্টিন। সবাই আমরা এটার প্রতি আকাঙ্ক্ষিত, তাই না? সবাই চাই যে একবার হলো জীবনে সেন্ট মার্টিনে যাব। কি যাব? সেন্ট মার্টিনে যাব একবার হলো। কে কে গেছিলেন বলেন দেখি সেন্ট মার্টিনে? গিয়েছিলেন আপনারা কেউ? আচ্ছা, সঞ্চিতা চৌধুরী গিয়েছে। আর কেউ? জান্নাতুল ফেরদৌস গিয়েছে। যাক, মেলা জনে গিয়েছেন। আরে গেছে। সেন্ট মার্টিন সেরাদ্বীপে কে কে গিয়েছিলেন বলেন? সেরাদ্বীপে সাইকেলিং করেন নাই? সঞ্চিতা, সাইকেলিং করেছেন সেরাদ্বীপে? জি বাপরে, স্যার। অনেক স্টুডেন্টে দেখি আমার এগুলো গেছে, কিন্তু আমি বেশ কিছু ব্যাচ পড়াইছি, যাদেরকে জিজ্ঞেস করি একজনও যায়নি। এখানে তো বেশ কিছু স্টুডেন্ট গেছে। সো সঞ্চিতা সাইকেলিং করেছেন সেখানে? সাইকেলিং? জি স্যার। ও, সাইকেল চালাতে পারেন? এবার জি স্যার। তাহলে তো হ্যাঁ, ভালো। সাঁতারও কাটতে পারি, সবই পারি স্যার। আচ্ছা, সাঁতারও আমার কাটতে বেবিকে পারেন। নিয়ে গেছি। জি স্যার। আচ্ছা আচ্ছা, কে সহ? আপনার বেবি এবং ফ্যামিলি সহ নাকি? জি স্যার। আচ্ছা, সমস্যা নাই। যারা যান নাই তাদের উদ্দেশ্যের মোটিভেশন হচ্ছে চাকরিটা পেয়ে নেন, একেবারে দুনিয়া শুধু ঘুরে আসবেন। এটা শুধু আপনার দোষ না, এটা দোষ হচ্ছে আমাদের পরিবেশ, আমাদের সমাজ। কারণ মেয়েরা, বিশেষ করে মেয়েরা দেখা যায় তার জীবদ্দশায় বলেছিলাম যে আপনারা 3টা জেলার বেশি ঘুরতে পারেন না। ঠিক আছে, 3টা জেলার বেশি ঘুরতে পারেন না মেয়েরা জীবদ্দশায়, আপনি ভালো করে খেয়াল করিয়েন। আর একটা মানুষ তার পুরো জীবনে 70-80 বছরে তার জেলার পুরোটা গ্রাম ঘুরতে পারে না। আপনি এখন এটা স্বীকার করেন অথবা না করেন, আপনি জাস্ট চোখটা বন্ধ করে ভাবেন আপনার ঠিক জেলার আপনি কতটা গ্রাম ঘুরতে পেরেছেন। এবং একটা মেয়ে তার পুরো উপজেলার পুরো গ্রামটা ঘুরতে পারে না। তার মানে আমরা কি জীবন নিয়ে দুনিয়াতে এসেছি চিন্তা করে দেখেন, তাই না? এখন যদি আপনি বলেন যে স্যার আমার 10টা জেলা দেখা শেষ, এখন আপনি আপনার বাড়ি সিলেট ঢাকা পর্যন্ত আসলে তো 10টা জেলা আপনি বাস দিয়ে চলে আসলেন ওভারটেক করে। এই দেখা আর জেলায় গিয়ে জেলার সৌন্দর্য দেখা, ঘোরা করা, এটা কিন্তু এক জিনিস না। সো আমাদের জীবনটা আসলে এই সংক্ষিপ্ত জীবনে ঠিক কত দূর আমরা ঘুরতে পারি। কিন্তু এটা সবচেয়ে আফসোসের ব্যাপার যে আপনি আপনার জেলাকে এখনো দেখেন নাই পুরোটা। সো আগে মিশনটা হবে নিজের জেলার পুরো গ্রামগুলো ঘোরা, নিজের জেলার সম্পর্কে জানা। আমি নিজেও তো এখন আমার পুরো জেলা ঘুরতে পারিনি, এটা সত্যিকার অর্থের কথা। কারণ এতগুলো গ্রাম আসলে কিভাবে সম্ভব। সো এইভাবে চেষ্টা করবেন, চাকরি যাদের হোক, আমরা আশা করি যে চাকরি হোক। চাকরি হলে যারা ম্যারিড আছেন অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনারা লেকচারার হয়ে যান আপনাদের ওই আমলে হয়তো বা আপনাদের স্যালারি আফটার 40+ হবে, মিনিমাম 40+, মানে 40,000-এর উপরে আপনারা স্যালারি পাবেন। কারণ পে স্কেল একটা আসবেই নিশ্চিত। আবার যারা মাধ্যমিক স্কুলে হবেন মিনিমাম হচ্ছে 25 আপ হবে আপনাদের স্যালারি। এরপর যদি একেবারে সবচেয়ে ছোট যেটা স্কুল 2-তেও হয়, তারপরেও 20-এর মতো স্যালারি আসবে। তো যারা এরকম সম্ভাবনা আছে, যারা ম্যারিড, তারা প্রত্যেক মাসে 2,000 করে টাকাও যদি আপনি সেভিংস করেন, দেখবেন যে বছর শেষে আপনার ঘোরা হয়ে গেছে কয়েকটা জায়গা। এটা যদি নাও করেন, ঈদের সময় যে বোনাসটা 50% বেতনের পাবেন, সেটা দিয়েও আপনি একটা ভালো জায়গা ঘুরে আসতে পারবেন। সবকিছু মিলে আপনার চাকরি, তাই না? সবকিছু মিলে আপনার চাকরি, এটা মাথা রাখতে হবে। আর যারা আনমেরিড আছেন তাদের তো সোনায় সোহাগা, যদি একটা চাকরি পান তো জীবনে আর কিছু দরকার নাই। আপনার ঘরের ভেতরে আসি মানুষ, আপনার উমুকের মেয়েকে আমাদের দরকার, এদিকে বিসিএস কার্ড, ব্যাংক কার্ড, সবকিছু এসে প্রভাষক লাগবে, তাই না? প্রভাষক লাগবে, প্রভাষক মেয়ে প্রভাষক হয়েছে মানে আপনার ডিমান্ড একদিনে উপরে উঠে গেছে। আবার ছেলে প্রভাষক হলে যারা আপনারে মানে করেন যে দেখতেই পারতো না, ফেসবুকে ঝুলিয়ে রাখছে মাসের পর মাস, বছরের পর বছর, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, তারাও দেখবেন সেদিন পুরুষ করে অ্যাকসেপ্ট করে আপনাকে হাই হ্যালো দেওয়া শুরু করবে। দ্যাটস রিয়েলিটি, এটা আপনার হবে আপনার জীবনে। হ্যাঁ, সো ওই যে সময়টা আনার জন্য আপনার অবশ্যই একটু পড়াশোনা দরকার। আর একটা নবম গ্রেডের চাকরি পাইতে আপনি ঠিক অন্যান্য চাকরি পাইতে যে পরিশ্রম করবেন তার চেয়ে 50% কম পরিশ্রম করে এখান থেকে এই নবম গ্রেডের চাকরিটা পাবেন আপনি, যদি আপনার সেরকম ইয়ে থাকে। এই জন্য আগে আগে বলেছি রিটেন কোর্সটা করে ফেলেন। আমাদের এখানে যে রিটেন কোর্স গুলো আছে প্রত্যেকটা টিচার এই পরিমাণ আপনাকে সুন্দর করে পড়িয়ে দিবেন যে কেউ ফেল করার উপায় নাই। আর আগামীবার থেকে তো জানেন, যদি পাস করেন চাকরি নিশ্চিত। ওকে, সব স্বপ্নর একটাই সমাধান, নিজের আইডেন্টিটি ক্রিয়েট করা। আর আপনার যদি আইডেন্টিটি ক্রিয়েট করতে পারেন তাহলে আপনি নিজে কিছু করতে পারবেন আশা করি। আচ্ছা, আমার পরিচয়টা খুব বেশি দরকার। আমার নাম শাওন মোস্তফা,
আমি এখানে বিদ্যাবাড়ি টিচার, হ্যাঁ। এর চেয়ে বড় পরিচয় নেই, আপনাদের মতো এই প্রভাষক গুলোকে পড়াচ্ছি, এর চেয়ে বড় পরিচয় আছে? আছে বলেন তো দেখি। আমি এর চেয়ে বড় পরিচয় দিতে আর ইয়ে করি না, মানে আমার মনে হয় না যে আমি আর কোনো বড় পরিচয় দেই। কারণ এই যে সবাই আপনারা লেকচারার হবেন, সবাই আপনারা টিচার হবেন, আপনারা আমাকে স্যার করে ডাকতেছেন, তা আমার এর চেয়ে আর কোনো বড় পাওনা আছে? অন্য কোনো চাকরি আছে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, সেটা আমি কখনো হাইলাইট করি না। ক্লিয়ার? তাই হোক, সেন্ট মার্টিন দ্বীপ, সবাই দুনিয়াতে যদি বেঁচে থাকেন, চাকরি যদি হোক বা না হোক, যেটাই দুনিয়াতে আসুক না কেন, একবার চেষ্টা করবেন সেন্ট মার্টিন দ্বীপকে ঘুরে আসার জন্য। তাহলে আপনার মাইন্ডটা ব্রড হবে, হ্যাঁ, মাইন্ডটা ব্রড হবে। দুনিয়াকে দেখার একটা যে আকাঙ্ক্ষা থাকে সেটা মোটামুটি হলেও একটু পূরণ হবে। কারণ সেখানে রাত্রে যে সমুদ্রের গর্জনটা আপনার মনটাকে বিশালতায় নিয়ে যাবে। এরপর আসেন, সেন্ট মার্টিন দ্বীপের ব্যাপার বলা আছে, বাংলাদেশের সর্বদক্ষিণে যে দ্বীপ অবস্থিত সেরা দ্বীপ, এটা আমি আপনাদের পড়িয়ে দিয়েছি গত ক্লাসে। সেন্ট মার্টিন দ্বীপ যে নদীর মুখে অবস্থিত, এটাও বলে দিলাম একটু আগে, নাফ নদীর মুখে। সমুদ্র উপকূল থেকে কত মিটার উঁচু? 3.6 মিটার উঁচুতে বিলং করতেছে। দক্ষিণ তালপট্টি দ্বীপের আয়তন প্রায় 10 বর্গ কিলোমিটার। ঠিক আছে, দক্ষিণ তালপট্টি দ্বীপের কি বলা হয়? 10 বর্গ কিলোমিটার। তারপর আসেন সোনাদিয়া দ্বীপ। সোনাদিয়া দ্বীপে শুটকির জন্য কিন্তু বিখ্যাত, পাশাপাশি কিসের জন্য বিখ্যাত? এই অতিথি পাখির জন্য বিখ্যাত। এগুলো আসলে পড়লে মনে হয় যে সবগুলো দ্বীপ ঘুরে আসি। অতিথি পাখি আছে সেখানে, কি সুন্দর, তাই না? অতিথি পাখি দেখবেন, শুটকির জন্য বিখ্যাত। হ্যাঁ, তারপর আসেন কুতুবদিয়া দ্বীপ। বাতিঘর কোথায় আছে? বাতিঘর বলতে প্রাচীন কালের জাহাজগুলো ঠিক, মানে তখন তো আর আমাদের এরকম কি জানি বলে ক্যাম্পাস, স্কেল, তারপর গুগল ম্যাপ, এগুলো ছিল না, কিছুই ছিল না। জাহাজগুলো ঠিক কিভাবে চলতো? জাহাজগুলো ঠিক এই যে বাতিঘর থাকতো, একটা মনে করেন উপরে অনেক উঁচুতে একটা বাতিঘর দেওয়া আছে। ওই বাতিঘর গুলো যেগুলো আছে এখান থেকে এই পাশে থাকলে পূর্ব পশ্চিম তারা বুঝে নিত, আমরা এবার পূর্ব দিয়ে যাচ্ছি, যখন এ পাশ দিয়ে যেত তখন পশ্চিম দিয়ে যাচ্ছি, উত্তর দিয়ে যাচ্ছি, বোঝা যেত। এটাই হচ্ছে বাতিঘর, ঠিক আছে, এটাই হচ্ছে কি বাতিঘর বলা। শীটে মার্ক করা নাই ভাই, শীটে মার্ক করা থাকবে কিভাবে? শীটে কিভাবে এটা মার্ক করা থাকে? তারপর আসেন কুতুবদিয়া দ্বীপে, কোন দ্বীপে বাতিঘর আছে? কুতুবদিয়া দ্বীপে বাতিঘর আছে। যে দ্বীপে বাতিঘর আছে, কুতুবদিয়া দ্বীপে বাতিঘর আছে। এই যে এই যে আপনারা কিছু আনকমন আনকমন প্রশ্ন করে বসেন, এগুলো কিন্তু আপনারা জানেন ভাইবা ফেল করার জন্য সবচেয়ে বড় সহায়ক হচ্ছে আপনাদের। অর্থাৎ এখানে আমি জানি এখানে 400 জন স্টুডেন্টের মধ্যে এমন কিছু স্টুডেন্ট আছেন যারা এখনো দুনিয়ার সম্পর্কে কিছু জানেন না। বাট বি কেয়ারফুল, আমি গত ক্লাসেও বলেছি, এই ক্লাসেও বলি, আপনাকে জেনারেশন জিএ কে পড়াইতে হবে, জেনারেশন আলফাকে পড়াইতে হবে, জেনারেশন বিটাকে পড়াইতে হবে আপনার জীবদ্দশায়। তারা কি পরিমাণ অ্যাডভান্স আপনি চিন্তা করেও পাবেন না, কি পরিমাণ অ্যাডভান্স। হ্যাঁ, সো জেনারেশন জি কে বা আপনার কন্ট্রোল করতে গেলে, আলফাকে কন্ট্রোল করতে গেলে, বিটাকে কন্ট্রোল করতে গেলে ঠিক আপনাকে কি হতে হবে আপনি একটা বুঝে নিয়েন। সো এই যে বোকামো বোকামো প্রশ্নগুলো করেন, এইগুলো দরকার নেই, এই প্রশ্নগুলো দরকার নেই করার, হ্যাঁ, মনে রাখবেন আপনারা। অনেকে দেখতেছি কিছু মানে অন্য রকমের ইমেসিভ প্রশ্ন করে বসেন, এগুলো করা যাবে না, আপনাকে চালু হতে হবে। ভাইভাতে 20,000 ফেল করছে, আমি নিশ্চিত বলতে পারি প্রত্যেকের বিহেভের মধ্যে সমস্যা ছিল। না হলে পাশ করার পর কেন ভাইভাতে ফেল করাবেন? পাশ করার পর ভাইভাতে ফেল করার মূল কারণটা হচ্ছে বিহেভ। আপনাকে আপনার অ্যাটিটিউড ভালো দেখেনি, আপনাকে লেকচারার হিসেবে বা শিক্ষক হিসেবে তাদের মনে হয়নি, এই জন্য ফেল করাই দিচ্ছে। ক্লিয়ার? তো এগুলো মনে রাখবেন সবাই। এখন থেকেই ওই জেনারেশন জি কে, আলফা বিটাকে আপনাকে কি করা লাগবে? এদের সাথে কম্পিট করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেন। বোকা শোকা হলে একটু হালকা পাতলা সব দুনিয়াটাকে বোঝার চেষ্টা করেন, একটু চালু হয়ে যান। পড়ানোর কোয়ালিটি, ব্ল্যাকবোর্ডে নিজে নিজে লেখেন, স্টেজে গিয়ে কথা বলার ধরন শেখেন। না হলে যখন স্টেজে যা হাত পা কাঁপাকাঁপি করবে, প্রথম দিনে দেখবেন ওরা হাসাহাসি করে আপনারে মোটামুটি ভাবে হ্যারাসমেন্ট করে ফেলবে। তখন আর আপনি সারা জীবনের জন্য ওই শিক্ষার্থীদের কাছে কোনো ভ্যালু পাবেন না। ওকে, এই লাইনে যারা যেতে চাচ্ছেন তাদেরকে এই জিনিসটায় এক্সপার্ট হতে হবে। আমি এখানে ক্যামেরায় আপনাদের সাথে কথা বলতেছি, ক্যামেরায় আপনাদেরকে আমি দেখতেছি না, কোনো ভিজুয়ালি কিছু, শুধুমাত্র ক্যামেরা আপনাদের দেখতেছি। বাট আমার আমার ইয়েটা দেখেন, আমি কিন্তু ঠিক আইকিউটা ঠিক রেখে বা আপনাদের সাথে ওরকম ভাবেই বলতেছি। এটার চেয়ে বড় অভিনয় আছে আরো কিছুতে? নাই। আপনাকে কিন্তু সরাসরি কথা বলতে হবে। কতজন স্লেজিং করবে, টোন মারবে,
এই যুগে তো ক্লাস 9, 10, 11 এর স্টুডেন্টকে কলেজে যখন পড়াবেন, আপনি দেখতে খুব সুন্দর আছেন, আপনাকে তো অনেকে অনেক কিছু করে ফেলবে, বলে ফেলবে। তখন এগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন? এখন থেকে ক্রিয়েট করে ফেলেন। হ্যাঁ, এখন থেকে এগুলো নিজেকে অ্যাডভান্স করে ফেলেন। তারপরে এই চারটা দেখেন, এখানে চারটার সম্পর্কে উপরে যা পড়িয়েছি এগুলো সব পুরোপুরি চার্টের মধ্যে আছে। তো উপরের পড়াটার সাথে এটা একটু কম্পেয়ার করে রিভিশন দিয়ে ফেলবেন, তাহলে উপরের এবং নিচের পড়াটা শেষ হয়ে যাবে, আর বাঁচবে না। কারণ এই যে আয়তন আছে, অন্য নাম আছে, অবস্থান আছে, বৈশিষ্ট্য আছে, সব কটা উপরের মধ্যে আমরা পড়াই দিলাম। এগুলো একবারে চার্টে দিয়ে দিয়েছি, যাতে করে এটা নিয়ে আর কোনো সমস্যা আপনাদের না থাকে। চর এবং নদী এগুলো আমার দরকার নেই। সবচেয়ে বেশি যেটা আছে এখন চরের দিকে আমরা আসি। চর থেকে আপনাদের যেটা সচরাচর আসে, সবচেয়ে বেশি প্রশ্ন চর আসে ভোলা থেকে। কোথা থেকে? ভোলার চর থেকে আসে। এই ভোলা থেকে আপনাদের পড়তে হবে বেশি। রাষ্ট্রবিজ্ঞানের লিখিত বই না, লিখিত বই যারা বের করে সব একই, সব লেভেলের বই বের করে। আপনারা দিগদর্শন পড়তে পারেন, পাঞ্জেরি পড়তে পারেন, অন্যান্য বই, ব্যতিক্রম সিরিজের বই এসেছে, এগুলো পড়তে পারেন। এগুলো নীলক্ষেত থেকে আপনারা নিতে পারবেন। আর আমাদের এখানে রাষ্ট্রবিজ্ঞানে আমরা যদি ভর্তি হন, আমরা তো পড়াচ্ছি আপনাকে, কোনো কিছু পড়তে হবে না, যা পড়িয়ে দেবো ওই কয়টায় পড়বেন, শেষ। কোনো বই পড়ার দরকার নেই, কোনো কিছু পড়ার দরকার নেই। শিক্ষকরা যা পড়াবে ওখান থেকে 100 ভাগ কমন পাবেন। চরগুলো থেকে যেটা পড়বেন, ভোলা থেকে যে চরগুলো এগুলো বেশি আসে। তার মধ্যে বেশি আসে চর ফ্যাশন, চর নিজাম, চর মানিক, চর মনপুরা। এই যে মনপুরা চর আপনারা সবাই জানেন, চর নিউটন, তাই না? মনপুরা চর, মনপুরা চর আর সোনার চর দুটোতে আমাদের দুইজন মহানায়ক ছবি করেছে। মনপুরাতে তখন চঞ্চল চৌধুরী, আর চর সোনার চরে হচ্ছে আমাদের সবার প্রিয় জায়েদ খান, তাই না? জায়েদ খান ছবি করেছে। তো দুইজনে চাইছিল যে মার্কেট পাওয়ার জন্য, কিন্তু ভাগ্যক্রমে চঞ্চল চৌধুরী মার্কেট পেয়ে গেছে, কিন্তু জায়েদ খান পাইলো না আর কি। তার ওটা দুর্ভাগ্য। কিন্তু তিনিও তো চরে মুভি করেছিল, সোনার চরে মুভি করেছিল তিনি। এই সোনার চরের ইংরেজি নাম আসছিল আপনাদের গোল্ডেন আইল্যান্ড কোথায় অবস্থিত, শিক্ষক নিবন্ধনে চলে আসছিল। সো যেহেতু ইংরেজি নাম চলে আসছে, সোনার চর হচ্ছে চর ফ্যাশন ভোলাতে অবস্থিত, গোল্ডেন আইল্যান্ড। তারপরে আসেন আর কি আসে, চর আলেকজান্ডার আসে, এটা লক্ষ্মীপুরে অবস্থিত। এটাতে আমি গিয়েছিলাম গতবার ওই বন্যাতদের ইয়ে করার জন্য। চর গজারিয়া পরীক্ষায় আসে। তারপর নির্মল চর একবার আসছে আপনাদের পরীক্ষায়। এই কয়টা যেগুলো গোল দাগ বেশি দিলাম, এই গোল দাগের চরগুলো বেশি বেশি সবাই পড়ে ফেলবে। ক্লিয়ার? উকরি মুকরিরাও পরীক্ষায় আসে। চর লরেন্স খুব এভাবে আসে না। দুবলার চর একবার আসছিল, সুন্দরবনে অবস্থিত দুবলার চর। এই কয়টা যদি গুরুত্ব সহিত পড়েন, এখান থেকে আসার সম্ভাবনা বেশি, অনেক অনেক বেশি চরগুলো থেকে। আর স্পেশালি কি বলেছি, ভোলা গুলো থেকে, ভোলা থেকে যে চরগুলো আছে এগুলো বেশি পড়ার চেষ্টা করবেন, কারণ অনেকগুলো চর এজন্য আপনাকে পাজল করার জন্য, আপনাকে কনফিউশনে ফেলার জন্য এখান থেকে দিয়ে দেয়। এরপর আমরা যদি আসি সবার শেষে, আমাদের যেটা আছে এগুলো দেখতে পাচ্ছেন, প্রশ্নগুলো সব যা পড়িয়ে দিলাম উপরে, তারই এটা সার সংক্ষেপ। আর এই যে এখানে 4টা বা 3টা প্রশ্ন বা 5টা প্রশ্ন আছে, সবার কাজ হবে কলম দিয়ে ঢেকে, স্কেল দিয়ে ঢেকে এটা শেষ করা। সবার শেষে আমরা যেটা আসলাম, পাহাড় পর্বত উপত্যকা। এখানে 5টা পাহাড় দেওয়া আছে, 5টা পাহাড়ের 5টা বৈশিষ্ট্য আছে, সেটা আমরা একটু দেখি। বাংলাদেশের বৃহত্তম উঁচু পাহাড়ের নাম গারো পাহাড়, মাথায় রাখবেন এটা। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? গারো পাহাড় বলা হয়ে থাকে। এটা কোথায় অবস্থিত? ময়মনসিংহে অবস্থিত। এই 5টার একটা বাদ দেওয়া যাবে না। বৃহত্তম পাহাড় ময়মনসিংহে গারো পাহাড়। ইউরেনিয়াম পাওয়া গেছে, ওই যে ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা হয়, এই ইউরেনিয়াম পাওয়া গেছে কোথায়? কুলাউড়া পাহাড়ে, মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে। কমেন্টের যন্ত্রণা তো থাকতে পারতেছেন। প্রিলিতে কোন, এই যে বললাম না, আপনারা এখন পর্যন্ত এনটিআরসি কিছুই বোঝেন না। প্রিলিতে কিসের টোটাল মার্ক কাউন্ট করবে? প্রিলিতে আপনি 40 পাইলেই পাস, আপনার রিটেনে না, আপনার সাবজেক্ট ভিত্তিক সবকিছু। ঠিক আছে, এগুলো জানতে হবে। যেহেতু শিক্ষক হতে যাচ্ছেন, নেটে সার্চ দেন, ইউটিউবে কোটি কোটি তথ্য পাওয়া যায়। সবার এখন প্রিয় একটা জিনিস হচ্ছে এআই। এআই কে জিজ্ঞাসা করেন, সব বলে দেবে আপনাদের। চ্যাট জিপিটি যেটা বলে দেয় সব বলে দেয়। ওখান থেকে সব জানতে পারবেন। তাহলে এখান থেকে ইউরেনিয়াম পাওয়া গেছে কোন পাহাড়ে? কুলাউড়া পাহাড়ে, মৌলভীবাজার। পরীক্ষা আসে। ঐতিহাসিক ঐতিহ্য বিদ্যমান কোন পাহাড়ে? লালমাই পাহাড়। হিন্দুদের তীর্থস্থান নামে পরিচিত চন্দ্রনাথের পাহাড়। পাহাড়ের রানী বা বাংলাদেশের দার্জিলিং বলা হয় চিম্বুক পাহাড় বা কালা পাহাড়কে, যেটা বান্দরবনে অবস্থিত। 5টাই পরীক্ষায় আসে, আপনাদের পরীক্ষায় 5টায় আসে।
ওকে, 5টা এখান থেকে পড়ে ফেলবেন। তারপর এই যে নিচে আসে দেখেন বাংলাদেশের পর্বত, পর্বত থেকে সচরাচর যেটা আসে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতের নাম কি, এর বাইরে আর কিছু আসে না। সর্বোচ্চ পর্বতের নাম হচ্ছে তাজিং বা বিজয়। এটা কোথায় অবস্থিত? রোমায় অবস্থিত। আর সবচেয়ে একটা জিনিস মাথায় রাখবেন যে বাংলাদেশের 3টা যে পর্বত আছে বৃহত্তম পর্বত, 3টা পর্বতের অবস্থানই হচ্ছে বান্দরবনে। 3টা পর্বতের অবস্থানে কোথায়? বান্দরবনে। বান্দরবনের বাইরে আর কোনো পর্বত নেই বা বৃহত্তম পর্বত নাই। এই 3টার মধ্যে একটা তাজিং, একটা হচ্ছে কেওক্রাডাং, আর একটা হচ্ছে মোদকটং বা শাখা হাফং। এই 3টাকে শুধু যে উচ্চতাগুলো জেলা বাতায়ন অনুযায়ী বলা দেওয়া এখানে দেওয়া আছে, এটা পড়ে ফেললেই হবে। বাংলাদেশের উপত্যকা, উপত্যকা থেকে 3টা আসে, হালদা ভ্যালি, সাঙ্গু ভ্যালি, বলিশিরা ভ্যালি। 3টা এখানে নিয়েছি আমরা, যেহেতু 3টায় আসে পরীক্ষায় 3টা পড়তে হবে। হালদা ভ্যালি খাগড়াছড়ি, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, এবং বলিশিরা ভ্যালি মৌলভীবাজারে অবস্থিত। এবং সবার শেষে বাংলাদেশের জলপ্রপাত গুলো আমরা যদি দেখি, জলপ্রপাত মানে অনেক উঁচু থেকে যে পানিগুলো মূলত পড়ে, এটাই জলপ্রপাত বলা হয়। পাশাপাশি জলপ্রপাত সাগরের মানে ঝর্ণার উপরে অর্থাৎ পাহাড়ের উপরেই পানির একটা ধারা থাকে, এটাকে জলপ্রপাত বলা হয় থাকে। তো বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাতের নাম কি আপনারা সবাই জানেন? এখানে 3টা জলপ্রপাত দেওয়া আছে দেখেন। বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড, বাংলাদেশের শীতল পানির ঝর্ণা। এটাকে সুন্দর মনে রাখা যায়। এই শীতল পানির ঝর্ণাটাকে কিভাবে মনে রাখবেন? দেখেন, শীতল মানে হচ্ছে হিম, আর বাংলাদেশের শীতল পানির ঝর্ণা হিমছড়িতে অবস্থিত। শীতল মানে কি? হিম। সো হিম মানে শীতল, এই জন্য শীতল পানির ঝর্ণা হিমছড়িতে অবস্থিত। আর বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে। এই মোটামুটি আজকে আপনাদের সাথে আমার লেকচারের বিষয়বস্তু ছিল। পুরোপুরি যেগুলো আসার মতো একেবারে কমন প্রাপ্ত সবকিছুই আপনাদেরকে দাগিয়ে দিয়েছি। আশা করি যদি পড়েন ঠিকভাবে অবশ্যই সাকসেস হবেন। আর টিচার হলে, প্রভাষক হলে আমার কিন্তু কোনো লাভ নেই। বিদ্যাবাড়িতে এসে মিষ্টিও খাওয়াবেন না। এই যে আমি যে বকবকগুলো করে যাচ্ছি, এগুলো জাস্ট আপনাদের ভালোর জন্য। আমার এখানে সামান্যতম কিছু নেই, চাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, যাই হোক, এখন 2-3 জনের সাথে একটু কথা বলবো। সবাইকে সুযোগ দিতে পারবো না, 400-500 জন স্টুডেন্ট। 2-3 জনের সাথে কথা বলবো, দেখি আপনারা কি বলতে চাচ্ছেন। অবশ্যই কথা বলবেন প্রাসঙ্গিক। হ্যাঁ, সার্ভিস সম্পর্কিত কোনো কথা আমাকে না বললেই হবে। বলেন, তিশা সাহা। কি ক্লাসে কি বোরিং লাগছে কারো? বলেন তো দেখি, বোরিং মনে হয়েছে? ফিল করছেন বোরিং কেউ? মাঝে মধ্যে একটু গল্প সল্প করলে এমনিতে ক্লাস ভালো লেগে যায় নাকি? বৃহত্তম নদী, বৃহত্তম নদী তো বলেই দিলাম। বৃহত্তম নদী, বৃহত্তমের দিক থেকে এখন পর্যন্ত মেঘনা। পদ্মা হচ্ছে দীর্ঘতম নদী। বলেন তিশা, বলেন, কথা শোনা যাচ্ছে না? মিজান, একজন ছেলে একজন মেয়েকে সুযোগ দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, প্রথমে একটু দুঃখ প্রকাশ করি যে মাঝখান দিয়ে নামাজের জন্য একটু আসতে পারলাম না, যেহেতু আমাদের এখানে কয়েকজন আজকে আমি দেখতে পাচ্ছি যে যারা ইমাম বা নামাজের জামাত করায়। এই হ্যাঁ, জন্য স্যার একটু আহ, যদি সময়টা বিরতি তো দিচ্ছেনই, যাতে করে জামাতের টাইমটা আর কি, যেমন আজকে 5টা থেকে 5টা 10 দিচ্ছেন, যদি 5টা 10 থেকে 20 দিতেন তাহলে জিনিসটা একটু আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, আমি ব্যাপারটা আজকে টের পাইছি। হ্যাঁ, এরপরে শুধু আমি না, আমি অন্যান্যদেরও বলে দেবো ব্যাপারটা সবাইকে যেন অবগত থাকে। কারণ আমাদের, আমি যতটুকু জানি এনটিআরসি এর সবচেয়ে বেশি ইমাম আমাদের এবং হুজুর থাকে। সো আমি ব্যাপারটা দেখেছি, দেখার পর আসলে বিরতি দেওয়ার পরে আর এটা বললে তো হয় না। হ্যাঁ, উনি যদি আগে আমাকে কমেন্ট করে বলতো তাহলে আমি এটা ব্যাপারটা করতাম। ওকে, যাই, থ্যাংক ইউ সো মাচ। আমি এরপরে থেকে ক্লাসগুলোর ক্ষেত্রে আমি অবশ্যই এটা দেখার চেষ্টা করবো যে বিরতিটা যেন ইমামদের জন্য হয়। হ্যাঁ, জি শারমিন বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার আপনার ক্লাস তো বরাবরই ভালো লাগে, আমি গতবার 18তমতেও করছিলাম। তো হচ্ছে পিলিতে পাশ করছিলাম হচ্ছে হাই স্কুলে, আর হচ্ছে কলেজেও ছিল 63, কিন্তু মানে আসেনি আমার, মানে পিলিতে কেন জানি আসেনি, কিন্তু আমি রিটেনের জন্য কলেজের জন্য ভর্তি হয়েছিলাম আপনার ব্যাচে। আচ্ছা তো আচ্ছা। পরে হচ্ছে হাই স্কুলে সাবজেক্ট ভুল করছিলাম, সমাজ বিজ্ঞানের জায়গায় দিছিলাম হচ্ছে কমার্সের ব্যবসায় শিক্ষা দিছিলাম। হুম হুম। যার কারণে পরে হাই স্কুলটাতেও আর করতে পারলাম না, আর আপনার হচ্ছে কলেজে রিটার্ন মানে আর কোর্সটা তো শেষে করাই হলো না। আপনি বললেন যে আর দরকার নাই, ওই ব্যবসায় শিক্ষা পরীক্ষা দেওয়া দরকার নাই, কারণ হয়তো এরকম হইতে পারে যে জেলে দিতে পারে আপনাকে। তো ওর জন্য আর করা হয়নি। তো এখন স্যার আমি তো পিলির জন্য মোটামুটি তো আমার প্রস্তুতি আগে থেকে আছে, তারপরও ভর্তি হয়েছি।
এখন ভাবছি যে আমি রিটার্নে ভর্তি যে হব, যদি এরকম আবার কোনো ভুল হয়, আমি 63 68 পাওয়ার পরেও আমার এরকম হয়েছে যে আমার তো মানে রেজাল্ট আসে নাই, এটা কোনো ভুল। ভয় এখন লাগছে। যদি ভাবেন যে নন্দলালের মতো এখন আমি ঘরের নিচে নামবো না, আমার সাপে কাটতে পারে, পানিতে নামবো না, ডুবে মরতে পারি, তাহলে তো সমস্যা। ভুল যেন না হয় সেটা থেকে আপনি বাঁচার জন্য চেষ্টা করেন। একেবারে দেখে শুনে বাছাই করে করে এই কাজগুলো করেন, তাহলে আশা করি ভুল আর হবে না। ঠিক আছে? আর আমি তো আছি শেষ সময় পর্যন্ত, চিন্তার কোনো কারণ নাই। শেষ সময় পর্যন্ত আছি, কথা বলবো ইনশাল্লাহ। আলাল উদ্দিন বলেন। আলাল উদ্দিন বলেন, কিছু বলবেন? নেই। ইমরান ভাই, যদি গুরুত্বপূর্ণ কথা থাকে তাহলে বলেন, না হলে আমরা আরেকদিন আবার সময় পাবো, সেদিনও বলতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ইমরান আসসালামু বলেন। আলাইকুম রহমতুল্লাহ স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। হ্যাঁ ভাই, ওয়ালাইকুম স্যার আমরা আসসালাম। তো এখন প্রিলির জন্য এখানে কোর্স করতেছি, এখন রিটেন জন্য কি আলাদা হবে, আলাদা কোর্স হবে? হ্যাঁ, রিটেনের জন্য সম্পূর্ণ আপনার নিজস্ব সাবজেক্টের কোর্স। এখানে তো আপনি প্রিলির জন্য সবগুলোর জন্য করতেছেন সবাই। আচ্ছা, রিটেনটা কি স্যার আমাদের প্রিলির এক্সামের পরে হবে? জি জি, অবশ্যই। এই বিষয়ে আপনাকে এই জন্য বললাম যে অবশ্যই এগুলো সম্পর্কে একটু ধারণা নেন। হ্যাঁ, অনেক অনলাইনে অনেক কিছু আছে, ইউটিউব থেকেও আপনি ধারণা নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকজনকে শুধু সুযোগ দিতে পারবো, ইসরাত জাহান বলেন। আগামী ক্লাসে যারা সুযোগ পাননি হ্যান্ড রাইজ করতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি হচ্ছে একদমই নতুন এই ইয়েতে ব্যাচে, আর হচ্ছে এই ক্লাসটাতেও আমি নতুন। তো আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে রিটেনের জন্য প্রিপারেশন নিতে চাচ্ছি, আমি ওনার ফোনে কথা হয়েছিল আমাদের আমার সাথে বিদ্যাবাড়ির একজনের সাথে, তখন উনি বলতেছিল যে দুটা ক্লাস সেম টাইমেও পড়তে পারে। তাহলে আমি কোন ক্লাসটা বেছে নিব, রিটেন নাকি প্রিলি? না এটা তো না, আপনার সেম টাইমে হয়তো বা সবসময় পড়বে না, দুই একটা ক্লাস যদি মিস হয় সেক্ষেত্রে আপনি রেকর্ড দেখে নিলে তো কোনো সমস্যা নেই। আমাদের তো রেকর্ডের একটা অপশন আছে, তাই না? তারপর দেখা যায় পর পর যদি দুইটা তিনটা হয়ে যায় তাহলে তো আবার এরকম বের হয় না, করে দিবে। এরকম সচরাচর কখনোই হয় না, আমরা তো গতবার থেকে করে যাচ্ছি। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আসলে আপনার এই ম্যাচ ঠিক থাকেন, দুই তিনটা ক্লাস পরে গেলেও আপনি তো চিন্তা নেই, রেকর্ড একটা একবার মিস করবেন, আরেকবার একটা মিস করবেন, করে দুটাকে শেষ করে ফেলবেন। স্যার, ওকে। আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে লেকচার শিট গুলা মানে হচ্ছে যে অনেকবার ফোন দিয়েছি, ওনারা কেউ ফোন পিকই করে না, রিসিভই করে না। তাহলে কিভাবে এটা কালেক্ট করতে পারি আমি, যদি একটু বলতেন। আচ্ছা, আমি তো আমাদের ওখানে একদমই নতুন। ফোন আসলে ধরে না, হোয়াটসঅ্যাপে আপনাকে মেসেজ করতে হবে। এটা আমরা অনেকে জানি না। লেকচার শিট বা যে কোনো কিছুর জন্য আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, ফোন না দিয়ে। ফোন পিক আপ করার সময় ওনাদের হয় না, তখন একাধারে অনেকগুলো ফোন ই করতে হয়। সো আপনারা মেসেজ করবেন, ওনারা যে কোনো এক সময় আপনাকে রিপ্লাই দেবে, নো চিন্তা। ক্লিয়ার? জি স্যার, ওকে, আরবি রিটেন রিটেন সব আছে, চিন্তার কোনো কারণে, আমাদের সব রিটেন কোর্সে আছে। সো চিন্তা মুক্ত থাকেন, যারা করতেছেন তারা করতে পারেন, আমাদের অলরেডি কোর্স রানিং আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর কোর্সের ফির কথা যদি বলি, এটা মাত্র 1900 টাকার মতো মনে হয় এখন ছাড় দিয়ে। সামাজিক বিজ্ঞানে একটু বেশি, ম্যাথে একটু বেশি, আর সবগুলো 1990 1900 টাকায় মেবি চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।